আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি কেরিয়ার ম্যাপ স্টুডিও থেকে। আজকে আপনাদের সাথে আমরা আলোচনা করতে যাচ্ছি অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটির একটি টপিক, সেটা হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং। তো আপনারা সবাই জানেন, নতুন সিলেবাস বাংলাদেশ ব্যাংক এডি এবং সিনিয়র অফিসার দুইটারই সিলেবাস আমরা দেখতে পাচ্ছি সেম। তো আপনারা সবাই হয়তো একটু কনফিউজড আছেন যে জায়গাগুলোতে, সেটা হচ্ছে অ্যানালাইটিক্যাল স্কিল বা ক্রিটিক্যাল রিজনিং, এই যে জায়গাটা এমসিকিউতে 20 মার্ক, এবং আমরা রিটেনে দেখতে পাচ্ছি যে অ্যানালিটিক্যাল স্কিল যেটা বা ক্রিটিক্যাল রিজনিং এবং আর্গুমেন্ট, ওইটা মিলে মোট 40। তাহলে আমরা যদি বলি এখান থেকে 20 আর ওইখান থেকে এমসিকিউতে 20, মোট 40 নাম্বার কোয়েশ্চেন কিন্তু আপনার সম্পূর্ণই নতুন অনেকের জন্যে। ঠিক আছে, অনেকের জন্য বলতে কি, যারা ইতিপূর্বে এই জিনিসটা অ্যাড্রেস করছেন, যারা প্রাইভেট ব্যাংকে এমটিইউ পোস্টগুলোতে পরীক্ষা দিচ্ছেন, ওগুলোতে দেখা গেছে প্রায় সময় আইবিএ কোয়েশ্চেন করলে ওরা ওই জায়গাগুলোতে ক্রিটিক্যাল রিজনিং অথবা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বিভিন্ন পাজল টাজল প্রশ্ন করেছে। তো আমরা আজকে জাস্ট ক্রিটিক্যাল রিজনিং এর কোয়েশ্চেন গুলো কেমন হয় বা কি স্ট্রাকচারে কোয়েশ্চেন হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, যাতে করে আপনারা খুব সহজে আনসার গুলো করতে পারেন। ভয় পাওয়ার কিছু নাই, এগুলো আসলে একটু রিয়ালাইজ করতে পারলে খুব দ্রুত কিন্তু আনসার করা যেতে পারবে। তবে যাদের রিডিং ক্যাপাসিটি এবং সহজে বিভিন্ন ওয়ার্ড মিনিং এর প্রবলেম থাকে, তারা এই জায়গায় কিছুটা প্রবলেম ফিল করতে পারেন। আচ্ছা, চলেন আমরা দেরি না করে শুরু করে দেই। সবাই একটু ক্লাসটা শেয়ার এবং মেনশন করে দিবেন আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে। খুব দ্রুতই পরীক্ষা যেহেতু হয়ে যাচ্ছে, ডেট চলে আসছে। তো আসেন আমরা এত সময় আর ওইভাবে নষ্ট না করে সরাসরি আমরা প্রশ্নে আলোচনায় চলে আসি। তো আমরা প্রথমে আপনাদের সাথে ক্রিটিক্যাল রিজনিং কোয়েশ্চেনটা কেমন করে হয় তার পুরো ব্যাখ্যাটা আগে একটু দেব। ধরেন আমরা সবাই জানি যে ক্রিটিক্যাল রিজনিং এর ক্ষেত্রে একটা প্যাসেজ থাকবে, আপনারা সবাই শুনে আসতেছেন প্যাসেজ থাকবে। ওই প্যাসেজের আলোকে 3 থেকে 4টা কোয়েশ্চেন আনসার করতে হবে। এখন প্যাসেজটা কি, কেমন করে থাকে, সেটা একটু বোঝার ব্যাপার আছে। প্যাসেজটার মধ্যে কি থাকে, তো প্যাসেজটার মধ্যে আমি আগে একটু প্র্যাকটিক্যালি আপনাকে দেখাই। তো এখানে দেখেন আমরা একটা প্যাসেজ দেখতেও পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে দ্য স্কাই ইজ ওভারকাস্ট, আকাশ মেঘলা, উইথ ক্লাউড, আকাশটা হচ্ছে কি একদম মেঘাচ্ছন্ন। ইট মে রেইনিং টুডে, তাহলে আজকে বৃষ্টি হতে পারে। সো তাই ইউ শুড টেক দ্য আমব্রেলা, তাহলে তোমার উচিত আমব্রেলা নিয়ে যাওয়া, ছাতা নিয়ে যাওয়া। এখন একটা প্যাসেজ, যেটাকে আমরা পুরো প্যাসেজটাকে বলবো একটা আর্গুমেন্ট, একটা যুক্তি। এই যুক্তির কিছু পার্ট থাকে, দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে প্রিমিস, আরেকটা হচ্ছে কনক্লুশন। এই দুইটা পার্টে বিভক্ত থাকবে। একটা প্যাসেজে বা একটা আর্গুমেন্টে এক বা একের অধিক প্রিমিস থাকতে পারে, কিন্তু কনক্লুশন থাকবে কয়টা? একটা মাস্ট বি। ওই কনক্লুশনের উপর বেস করে আপনার আনসার করতে হবে। এখন প্রিমিস গুলো কি কি থাকতে পারে, চলেন সেটা একটু দেখি। এখানে প্রথমে বলছে কি, দ্য স্কাই ইজ ওভারকাস্ট উইথ ক্লাউড, তার মানে এটা কিন্তু আমাদের একটা প্রেমিস। ঠিক আছে, এটা আমাদের একটা প্রেমিস। ওকে, আবার দেখেন কি বলতেছে, ইট মে রেনিং টুডে, তার মানে এই আরো একটা প্রেমিস দেখতে পাচ্ছি। তার মানে এখানে একাধিক প্রেমিস আছে। বলতেছে যে তাহলে বৃষ্টি হইতে পারে, যেহেতু আকাশ মেঘলা সুতরাং বৃষ্টি হতে পারে। ওকে, এইবার আমাদের কনক্লুশন, বলছিলাম না একটা কনক্লুশন থাকবে, একের অধিক, এক বা একের অধিক প্রেমিস থাকতে পারে, কিন্তু কনক্লুশন থাকবে কি একটা। সেই কনক্লুশনটা হলো, কনক্লুশনটা আমাদের যেটা দিচ্ছে সেটা হচ্ছে ইউ শুড টেক দ্য আমব্রেলা, তাহলে তোমার উচিত কি আমব্রেলা নিয়ে বের হওয়া, ছাতা নিয়ে বের হওয়া। এটাই হচ্ছে কনক্লুশন। তার মানে দুইটা প্রেমিস, আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টি হতে পারে, সুতরাং তুমি ছাতা নিয়ে বের হও। এই হচ্ছে আমাদের কনক্লুশন। এই কনক্লুশনের উপর বেস করে আমরা কি করব, আনসার করব। আমাদের 5টা অপশন থাকবে বা 4টা অপশন থাকবে, এই অপশনের উপর বেস করে আনসার করতে হবে। তো আবারও বলতেছি, দেখেন একটা আর্গুমেন্ট থাকবে যেটাকে আমরা প্যাসেজ বলতেছি। এই আর্গুমেন্টের মধ্যে এক বা একের অধিক প্রিমিস থাকবে, প্রিমিস গুলো কেমন বুঝতে পারছেন, এবং একটা কনক্লুশন, তার উপর আনসার করতে হবে। ওকে, আমরা তাহলে একটা উদাহরণ দেখি সরাসরি। এবার দেখেন আমরা একটা উদাহরণ নিয়ে কথা বলি, যেটা আপনাদের বললাম। এখানে কি বলছে, which of the following contradict the view that only MBA degree holders becomes rich? তারা বলতেছে যে which of the following, মানে নিচের যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই অপশনগুলোর মধ্যে কোনটা কন্ট্রাডিক্টস, বিরোধিতা করে কিসের সাথে? দ্য ভিউ দ্যাট অনলি MBA ডিগ্রি হোল্ডার বিকাম রিচ। তারা বলতেছে কেবল MBA ডিগ্রি হোল্ডার যারা,
তারাই নাকি কি হয়, বড়লোক হয়। তো এইটার সাথে আমাদের নিচের কোন অপশনটা কন্ট্রাডিক্ট করছে বা বিরোধিতা করতেছে, ভালো করে বোঝার চেষ্টা করেন। যারাই এমবিএ ডিগ্রি হোল্ডার ওরাই নাকি বড়লোক হবে, এটা হচ্ছে আমাদের এইখানে প্রিমিস বা আর্গুমেন্টটা। যারাই এমবিএ ডিগ্রি হোল্ডার ওরাই নাকি বড়লোক হবে, এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট। এখন এই আর্গুমেন্টের সাথে নিচের কোন অপশনটা কন্ট্রাডিক্ট করতেছে, এটাই হলো কনক্লুশন। কন্ট্রাডিক্ট করছে, বিরোধিতা করতেছে কোনটা। আচ্ছা, এখন আপনার কাছে ভাই নিজের অনেকগুলো উত্তর আপনার ভিতরেই কাজ করবে। আপনার ভিতর থেকে, হ্যাঁ আমি তো এমবিএ ডিগ্রি নেই নাই, তো আমি কি বড়লোক? হ্যাঁ অমুক তো এমবিএ ডিগ্রি নিয়েছে, তারপরেও তো সে দীর্ঘদিন যাবৎ গরিব আছে, এখনো গরিব আছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের উত্তর আপনার ভিতরের থেকে আসতে শুরু করবে। ফাইন, তবে একটা জিনিস মাথায় রাখবেন, বস ইজ অলওয়েজ রাইট। ক্রিটিক্যাল রিজন বা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির ক্ষেত্রে প্রশ্নে যেটা বলতেছে সেটার উপর বেস করে আনসার করতে হবে। এখন আপনার ভিতর থেকে কি আসতেছে সেটা যদি আপনার অপশনের সাথে মিলে যায়, হয় ওকে ফাইন, সমস্যা নেই। তাহলে চলেন অপশন এতে আমরা দেখি কি বলতেছে। বোথ স্মার্ট অ্যান্ড রিচ আর রিলেটিভ টার্মস। আচ্ছা, এটা এখানের সাথে আমাদের যাই না। এখানে বি নাম্বার কি বলতেছে, আমরা এলিমিনেট প্রসেসে আনসার গুলো করার চেষ্টা করব। তো বিতে কি বলতেছে, সাম এমবিএ ডিগ্রি হোল্ডার্স ডু নট ডিজায়ার টু বিকাম রিচ। কিছু এমবিএ ডিগ্রি হোল্ডার আছে যাদের আকাঙ্ক্ষা নাই বড়লোক হওয়ার। আচ্ছা, আমাদের ওইটার সাথে কি যাচ্ছে? আমাদের কনক্লুশন কি এটা ছিল? আমাদের স্টেটমেন্টটা ছিল এমবিএ ডিগ্রি হোল্ডার যারা, তারাই নাকি বড়লোক হবে। তো এখানে বলতেছে কিছু এমবিএ ডিগ্রি হোল্ডার আছে যাদের আকাঙ্ক্ষাই নাই বড়লোক হওয়ার। না, আমাদের এইটার সাথে কিন্তু আমাদের স্টেটমেন্টের সাথে এই অপশন বি কন্ট্রাডিক্ট করছে না। সবাই একটু ক্লাসটা শেয়ার এবং মেনশন করে রাখবেন। আমি আপনাদের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা টপিক ধরে ধরে কিছুটা বেসিক আলোচনা করে দেওয়ার চেষ্টা করব, যাতে করে পরীক্ষার হলটা সামাল দিতে পারেন, যেহেতু সময় কম। এবার আসি অপশন সিতে কি বলতেছে, বিল গেটস ডাজ নট হ্যাভ আ এমবিএ ডিগ্রি। বিল গেটসের কোনো এমবিএ ডিগ্রি নাই। এইট তথাপি হি ইজ দ্য ওয়েলথেস্ট পারসন অন দ্য আর্থ। এই দুনিয়ার সবচেয়ে বড় লোক বিল গেটস, যদিও তার কোনো এমবিএ ডিগ্রি নাই। কি মনে হয়? অনেকের মনে হচ্ছে যে এইটা আনসার হতে পারে, আমরা রেখে দিলাম, এটা আনসার হতে পারে। এখন আরেকটা বিষয় এখান থেকে শিখে নেন। ম্যাথমেটিক্সে যেমন আমরা একটাই অপশন আনসার জাজ করে ফেলি, আপনাকে বলা হয় যে হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, এমন করে বলা হয় হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। কিন্তু অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির ক্ষেত্রে দেখবেন এইভাবে সরাসরি বলবে না হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, এরকম বলবে না, হুইচ অফ দ্য ফলোইং ইজ বেস্ট আনসার, এরকম, বা সবচেয়ে গ্রহণযোগ্য উত্তর কোনটা মনে হবে। একাধিক উত্তর কিন্তু গ্রহণযোগ্য হতে পারে, তাদের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য কোনটা সেটা। তাই আমরা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির ক্ষেত্রে আমরা একটা শর্ট টিক্স বলি যে এইভাবে কাজটা করার চেষ্টা করবেন। প্রাথমিকভাবে আপনার কাছে যেটা আনসার মনে হচ্ছে ওইটাকে মনে করবেন যে আনসার না, আপাতত দৃষ্টিতে। এটা মাথায় রাখবেন সবসময়। হ্যাঁ, এই জন্যই বলছি অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি খুবই মজার বিষয়। মানে আপনার কাছে যেটা মনে হচ্ছে যে এটাই উত্তর, আপনি এটি কি দাগায়েন না, আপনি কি দেখতে হবে জাজ করে যে এর চেয়ে ভালো উত্তর আছে কিনা। পরে দেখি কি বলতেছে যে শামীম ওয়াজ এন এমবিএ ডিগ্রি। শামীমের নাকি এমবিএ ডিগ্রি, শামীম ওয়াজ এমবিএ ডিগ্রি হোল্ডার। শামীমের কি ছিল? এমবিএ ডিগ্রি ছিল। এইট তথাপি হি ওয়াজ পোর হিজ হোল লাইফ। সে তার পুরো জীবনে সে কি ছিল? দরিদ্র ছিল। আচ্ছা, আমাদের প্রশ্নটা কি আর স্টেটমেন্ট থেকে এটা ছিল? দেখেন তো, যে তারা বলতেছে যে শামীমের তো ভাই এমবিএ ডিগ্রি ছিল, তারপরেও তো শেষ আজীবনে দরিদ্র রয়ে গেল। কিন্তু না, আমাদের ছিল এমবিএ ডিগ্রি হোল্ডার যারা, তারাই নাকি বড়লোক হবে, তার সাথে আপনার বিরোধিতা করতে হবে। বিরোধিতাটা কেমন করা? হ্যাঁ, আমার এমবিএ ডিগ্রি আছে তাই আমি আজীবন দরিদ্র রয়ে গেছি, এটা কি বিরোধিতা হতে পারে? চিন্তা করে দেখেন। আচ্ছা, কেউ কেউ মনে করতে পারেন যে না, হ্যাঁ এটাও তো হতে পারে, তার তো এমবিএ ডিগ্রি আছে, তারপরেও তো সে বড়লোক হই নাই, তো এখানে বলছে এমবিএ ডিগ্রি থাকলে বড়লোক হবে, এটাও মনে হচ্ছে কারো কাছে আনসার হতে পারে। আচ্ছা, তারপরে কি বলতেছে যে ইম্পর্টেন্স অফ ওয়েলথ ভ্যারিস অ্যাক্রস কালচার অ্যান্ড কান্ট্রিজ। কালচার, সংস্কৃতি এবং দেশের উপর ডিপেন্ড করে আসলে আপনি কতটা ওয়েলথেস্ট পারসন হবেন সেটা। আমাদের ওই স্টেটমেন্টের সাথে এটা সরাসরি আশেপাশেও নাই। তো কারো কারো মনে হইতে পারে যে ডি অথবা সি আনসার হতে পারে। দেখেন এইখানে দুইটার মধ্যে আমরা ডি এর চাইতেও সবচেয়ে বেশি
মানে এটা কি বলা যায় অ্যাপ্লিকেবল এবং সবচাইতে গ্রহণযোগ্য আনসারটা মনে হচ্ছে অপশন সি, কি যে বিল গেটসের এমবিএ ডিগ্রি নাই তথাপি সবচেয়ে বড় লোক সে দুনিয়ার। আর বলা ছিল কি যার এমবিএ ডিগ্রি আছে সেই বড় লোক হবে, এইটার সাথে বিরোধিতা করতে। তো বিরোধিতা করতেছে কোনটা? বেস্ট ওয়ান, অপশন সি। বিল গেটস এর এমবিএ ডিগ্রি ছিল না তথাপি সে সবচেয়ে বড় লোক ছিল এই দুনিয়ার। ঠিক আছে, আমরা একটু দেখি অনেকে আনসার করছেন, কে কি ধরনের কোয়েশ্চেন করছেন একটু দেখে নেই, আমরা পরে আবার ফিরে আসতেছি। তো কাদের কেমন মনে হচ্ছে এই টাইপের কোয়েশ্চেনগুলো? আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে প্রশ্ন করতে পারেন, এবং আমরা চেষ্টা করব লাইভ নিয়ে আপনাদের এই বিষয়গুলো সহজ করে দেওয়ার জন্য। বেস্ট ওয়ান সার্ভিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম বলেছেন অনেকেই। আচ্ছা, যে যে আনসার পারবেন ট্রাই করবেন আনসার করার। ঠিক আছে, আসলে আমরা আরো একটা প্রশ্ন দেখি কি বলছে, এটা খুব মজা পাবেন এই ক্রিটিক্যাল রিজনিংটা। লুইস হ্যাজ জাস্ট সিন টু রেভেন্স, মানে লুইস জাস্ট দেখলো যে দুইটা কাক উড়ে যাচ্ছে। ফাইন, দেয়ারফোর তাই দ্য নেক্সট বার্ড লুইস সি উইল বি আ রেভেন, তাহলে নাকি পরের পাখি যেটা সে দেখবে সেটা নাকি কাকই হবে। বুঝার চেষ্টা করেন, তার মানে লুইস জাস্ট সিন টু রেভেন্স, লুইস দেখলো যে দুইটা কাক উড়ে যাচ্ছে, এটা কিন্তু আমার একটা প্রিমিস। ঠিক আছে, লুইস জাস্ট দেখলো দুইটা কাক তার সামনে দিয়ে উড়ে গেল, এটা আমার আর্গুমেন্টের একটা প্রিমিস। আরেকটা প্রিমিস হচ্ছে দেয়ারফর তাই দ্য নেক্সট বার্ড, পরের যে পাখিটা লুইস সি উইল, পরের যে পাখিটা লুইস দেখবে সেইটাও নাকি কি হবে? রেভেন্সি হবে। ঠিকই, এই হচ্ছে আমাদের এই আর্গুমেন্টের আরো একটা প্রিমিস। তার মানে আমরা এই আর্গুমেন্টের দুইটা প্রিমিস পেয়ে গেলাম, প্রিমিস 1, প্রিমিস 2। ফাইন, এবার আসি তার কনক্লুশন আছে কিনা, না আরো প্রিমিস আছে। এখন বলতেছে যে হুইচ অফ দা ফলোইং, নিচের কোনটি সত্য, মোস্ট স্ট্রেনদেন দ্য আর্গুমেন্ট অ্যাবাভ, তাহলে নিচের কোন অপশনটি সত্য হলে উপরের আর্গুমেন্টটাকে স্ট্রেনদেন করবে। আমাদের ক্রিটিক্যাল রিজনিং এর যে কয়েকটা পার্ট আছে, যে কয়েকটা ক্যাটাগরির কোয়েশ্চেন আছে, তার মধ্যে আরেকটা ক্যাটাগরির কোয়েশ্চেন হলো স্ট্রেনদেন। আমাদের স্ট্রেনদেন এবং উইকেন এই টাইপের কোয়েশ্চেনগুলো ক্রিটিক্যাল রিজনিং থেকে প্রচুর আসে। তো আমাদের উপরের আর্গুমেন্টটাকে নিচের কোন অপশনটা আরো স্ট্রেনদেন, আরো শক্তিশালী করবে। আর্গুমেন্টটা কি ছিল? আমি দেখলাম আমার চোখের সামনে দিয়ে দুইটা পাখি উড়ে গেল, তাই আমি বলে দিলাম পরের পাখিটাও কি হবে? আমি দেখলাম যে আমার চোখের সামনে দিয়ে দুইটা কাক উড়ে গেল, তাই পরের পাখিটাও কি হবে? কাকই হবে। এটাই তো আমার আর্গুমেন্ট। তো এই আর্গুমেন্টটাকে নিচের কোন অপশনটা আরো শক্তিশালী করে আমাদের কাছে সেটা জানতে চাইছে। আমরা বুঝতে পারছি কারোরই আসলে কোশ্চেন বুঝতে খুব একটা প্রবলেম হচ্ছে না, আশা করি সবাই প্রশ্নটা বুঝছেন। হ্যাঁ, এখন আপনাদের কার কি মনে হচ্ছে আনসারটা একটু দেখি তো, মানে কার কি মনে হচ্ছে? স্যার আমাদের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি এর জন্য হ্যান্ডবুক দিবেন না? আচ্ছা, যারা আমাদের ক্যারিয়ার ম্যাপে স্টুডেন্ট আছেন তাদের জন্য আমরা একটা ব্যবস্থা করব নিশ্চয়ই, এবং আমরা 8টা ক্লাস নিয়ে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির পুরো অংশটা শেষ করে দেব 15 তারিখের আগে। আজকে থেকে আমরা ভর্তি নেওয়া শুরু করছি। আমরা 9 তারিখ থেকে ক্লাস শুরু করব, প্রতিদিন ডাবল ক্লাস করে ডাবল ক্লাস দিয়ে আমরা 15 তারিখের আগেই অ্যানালিটিক্যালের ক্লাসটা শেষ করে ফেলবো। ঠিক আছে, 8টা ক্লাসের এরকম একটা আমরা কোর্স লঞ্চ করেছি। আজকে থেকে ভর্তি শুরু হচ্ছে। যারা করতে চান আপনারা আমাদের যে নাম্বার দেওয়া আছে এদের সাথে যোগাযোগ করে ভর্তি হয়ে যাওয়ার চেষ্টা করেন খুব অল্প টাকায়। এখন কথা হচ্ছে যে এখন তো সামাল দিতে হবে 20 মার্ক, ম্যাথের সমান মার্ক আপনার এমসিকিউতে। তো এটা সামাল দিতে গেলে তো আপনার কিছুটা বুঝে যেতে হবে যে কেমন ধরনের প্রশ্ন হয়, কি ধরনের প্রশ্ন আসে, আর আনসারটা কেমন করে করতে হয়। তো এই সামান্য সময়ের মধ্যে আমরা আপনাদের প্রিপেয়ার করার চেষ্টা করব যতদূর সম্ভব। ঠিক আছে, যাতে করে আপনারা পরীক্ষার হলে গিয়া কিছুটা আনসার করে আসতে পারেন। যেখানে 0 পাবেন সেখানে 2, 4, 5, 7, 8 পাইলে তো খারাপ না, তাই না? তো সেই জন্যে আপনারা আমাদের পেজে যে নাম্বারগুলো দেওয়া আছে তাদের সাথে কানেক্ট করে আপনারা ভর্তি হয়ে যেতে পারেন। এই ধরনের কোয়েশ্চেনগুলো এক্সামে কি অনেক টাইম কনজিউমিং?
অফকোর্স টাইম কনজিউমিং, যদি আপনার আগের থেকে ভালোভাবে বোঝা না থাকে যে এই টাইপের প্রশ্ন আসলে কি টেকনিকে আনসার করতে হয়, বা এই টাইপের প্রশ্নের এই ধরনগুলো কি, কিভাবে কোথায় হিট করলে দ্রুত আনসার পাওয়া যায়, নিশ্চয়ই তো কিছু ট্রিক্স আছে, তাই না? আর ওইগুলাই কিন্তু আমরা আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো অল্প সময়ের মধ্যে। একজন বলেছেন আনসার নাকি ডি হবে, ওকে ফাইন। আরেকজন বলেছেন আনসার নাকি বি হবে, সাজেদ মোহাম্মদ রাকিবুল। ওকে, আসেন আমরা একটু ট্রাই করি। আনসারটা কি হবে? প্রশ্নটা কি ছিল? আপনার চোখের সামনে দিয়ে দুইটা কাক উড়ে গেল, তাই পরের পাখিটাও কি হবে? কাক। এইটার সাথে নিচের কোন অপশনটা স্ট্যান্ড করে? অপশন এ তে দেখি কি বলছে, যে রেভেন্স টেন্ডস টু মুভ ইন ফ্লক্স। মানে রেভেন্স মানে কাক উড়ার প্রবণতা হলো জাঁক বেঁধে উড়ে। কাক জাঁক বেঁধে উড়ার প্রবণতা কাকের। আচ্ছা চিন্তা করে দেখেন তো, কাক যদি জাঁক বেঁধে উড়ার প্রবণতা থাকে, তাহলে আমি যদি দেখি আমার চোখের সামনে দিয়ে দুইটা কাক চলে গেল, ঠিক তার পরের পাখিটাও কাক হওয়ার সম্ভাবনা হতে পারে কিনা? কারো কারো কাছে মনে হচ্ছে যে ইয়েস হতে পারে। হ্যাঁ, এটাও আমাদের আনসার হতে পারে। এটাকে আমরা আপাতত সরাসরি আনসার বলে দাগায় আসবো না, একটু দেখবো যে আমাদের বেস্ট আনসার কোনটা হতে পারে। এবার আসি বিতে কি বলছে, লুইস ইজ ইন ক্যালিফোর্নিয়া। লুইস নাকি ক্যালিফোর্নিয়া থাকে, এন্ড রেভেন্স আর অকেশনালি সিনস ইন ক্যালিফোর্নিয়া। লুইস নাকি ক্যালিফোর্নিয়ায় থাকে, তাই ক্যালিফোর্নিয়ায় মাঝে মাঝে কাক দেখা যায়, তাই তার চোখের সামনে দিয়ে দুইটা কাক গেছে, পরেরটাও কাক হবে। এটা কি মনে হচ্ছে সবচেয়ে ভালো কোনো আনসার? না, এটা আমরা আনসার হিসেবে নিতে পারি না। আপনি এক জায়গায় থাকেন, এই জায়গায় মাঝে মাঝে কাক দেখা যায়, তার চোখের সামনে দিয়ে দুইটা কাক গেছে, পরেরটাও কাক হবে, তাই না? আচ্ছা, তারপরে দেখেন কি বলছে, লুইস হ্যাজ সিন মোর রেভেন্স ইন আদার প্লেস। লুইস নাকি অনেকগুলো রেভেন্স দেখছে কোথায়? ইন আদার প্লেস দেন দ্য প্লেস হোয়ার হি ইজ নাও। মানে এখন যে সে জায়গায় আছে সেখানে নাকি আগের অন্য জায়গার চাইতে বেশি কাক দেখছে। মনে মনে করেন আগে আমরা গ্রামে ছিলাম, প্রচুর কাক ছিল, এখন আর কাক নাই। এখন যদি আপনি আবার গিয়া মনে করেন যে গ্রামে আগের মতো কাক পাবেন, বিষয়টা কি এমন? না, আমাদের আসলে এইটা এই প্রশ্নের সাথে যায় না। আমরা চোখের সামনে দিয়ে দুইটা কাক উড়ে গেল, পরের পাখিটাও কাক হবে, সেটা আমাদের আসলে অপশন সিটা বেস্ট কোনো আনসার দিতে পারছে না। আচ্ছা, ডিতে কি বলছে, লুইস অ্যাক্টিভলি লুকিং ফর বার্ড। লুইস নাকি অ্যাক্টিভলি দেখতেছিল বার্ড, পাখি দেখতেছিল। হ্যাঁ, আপনি একদম ধ্যান ধরে পাখি দেখছেন, তাই আপনার চোখের সামনে দিয়ে দুইটা কাক উড়ে গেল, পরে পাখিটাও যে কাকই হবে আপনাকে কে বলছে? অন্য কিছু হতে পারে না? না, তাই আমরা আমাদের এই বেস্ট আনসার হিসেবে এটাও নিতে পারছি না। নাম্বার ই কি বলছে, রেভেন্স জেনারেলি বিল্ড দেয়ার নেস্ট। রেভেন্স মানে কাকগুলো সাধারণত বিল্ড দেয়ার নেস্ট তাদের বাসা তৈরি করে এট আ কনসিডারেবল ডিস্টেন্স ফ্রম দ্য নেস্ট অফ দ্য আদার রেভেন্স। মানে মানে পাশাপাশি, আপনি আপনার বাইরের বাড়ির পাশাপাশি আপনি বাসা করছেন, তাই এরকম মানে একটা কাক আরেকটা কাকের বাসার পাশাপাশি বাসা বাঁধে, তাই নাকি একটা কাক উড়ে গেছে, তাই দুইটা কাক উড়ে গেল আপনার চোখের সামনে দিয়া, তাই পরের পাখিটাও কি হবে? বার্ড হবে। ওই পরের বার্ডটাও কি হবে? কাক হবে। কেন? কারণ দুইটা কাকের বাসা নাকি পাশাপাশি হয়, তাই এটাও হতে পারে না। এর চাইতে হ্যাঁ, এটা ধরতে পারেন যে এটাও তো আনসার হইতে পারে, যে কাক কি করে সাধারণত কাক দুইটা কাক একাধিক কাক তাদের সহজ কথা তাদের একটা কমিউনিটি থাকে, পাশাপাশি বাসা বাঁধে, তাই আপনার চোখের সামনে দুইটা কাক উড়ে গেল, পরেরটাও কি হবে? কাক হবে। এর চাইতে আমার শক্তিশালী আনসার কি অপশন এ মনে হচ্ছে না, যে কাক উড়ার প্রবণতাই হলো জাঁক বেঁধে। মানে আপনি দেখবেন অতিথি পাখির উপর আপনার উড়ার প্রবণতা কি জাঁক বেঁধে না? যদি আপনি দেখেন যে শীতের সময় কিছু অতিথি পাখি, 4-5টা অতিথি পাখি আপনার চোখের সামনে দিয়ে উড়ে গেল, আপনি কিন্তু আপনার বন্ধুকে বলতে পারিস, দোস্ত পরের পাখিটাও কিন্তু অতিথি পাখি হবে। কেন, কিভাবে বলতে পারলেন? কারণ আপনি আগের থেকে জানেন যে অতিথি পাখিগুলা কি করে? জাঁক বেঁধে উড়ে। তাই আপনি আগের থেকে জানেন, মানে আপনি আগের থেকে জানেন যে কাক ওরা জাঁক বেঁধে উড়ে, তাই চোখের সামনে দিয়ে দুইটা কাক উড়ে গেল, ঠিক পরের পাখিটাও কাকই হবে। কেমন করে হবে? কারণ কাক জাঁক বেঁধে উড়ে, তাই হবে। বলেন কোয়েশ্চেনগুলো কেমন? সবাই একটু কমেন্টসে লিখেন তো, কোয়েশ্চেনগুলো কি খুবই কঠিন না মজার? সবাই একটু শেয়ার আপনার ফ্রেন্ড সার্কেলতে মেনশন করে দেন যে হাই হাইরে কাক একজন বলেছেন। ওকে, খুব মজার প্রশ্ন, কিন্তু আবার বলতেছি ভয় পায়েন না ভাই, এই টাইপের প্রশ্নে আমি একদম আপনাদের সব বুঝিয়ে দেব। সবাই একটু আপনার ফ্রেন্ড সার্কেলতে মেনশন করেন। ওকে, অনিক বলেছেন অপশন এ। ওকে, মিস্টার রহমান বলেছেন অপশন এ, ঠিক আছে। হ্যাঁ, অনেকেই অপশন এ বলেছেন, অনেকে ডিও বলেছিলেন।
আচ্ছা, আশা করি এইবার ক্লিয়ার। আসেন আমরা পরে আরো একটা প্রশ্ন দেখি কি বলছে। ইট ইজ ইম্পর্টেন্ট, আমরা আরেকটা আর্গুমেন্ট, আরেকটা ক্রিটিক্যাল রিজনিং দেখতেছি। তার মানে একটা আর্গুমেন্ট আগে আমরা পড়ে নিব, তারপরে কনক্লুশনের উপর বেস করে আনসার করব। ঠিক আছে, আর্গুমেন্ট পড়বো, তার একটা কনক্লুশন থাকবে, সেই কনক্লুশনের উপর বেস করে আনসার করব। ঠিক আছে, একটা আর্গুমেন্টে এক বা একের অধিক প্রিমিস থাকতে পারে, কিন্তু কনক্লুশন কয়টা? একটা। আসেন, ইট ইজ ইম্পর্টেন্ট টু টিচ, ইট ইজ ইম্পর্টেন্ট টু টিচ, এটা খুবই গুরুত্বপূর্ণ। টু টিচ, শিক্ষা দেওয়া, স্টুডেন্টদের শিক্ষা দেওয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ। কি শিক্ষা দেওয়া? টু ইউজ কম্পিউটার ইফেক্টিভলি, মানে বাচ্চাদের কার্যকরভাবে কম্পিউটার ব্যবহার যাতে করতে পারে তার জন্য কম্পিউটার কি করা উচিত? শিক্ষা দেওয়া উচিত। ইট ইজ ইম্পর্টেন্ট টু টিচ স্টুডেন্টদেরকে খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়া টু ইউজ কম্পিউটার প্রপারলি, যাতে তারা যথাযথভাবে কম্পিউটার কি করতে পারে? ইফেক্টিভলি ভাবে তারা কম্পিউটার ব্যবহার করতে পারে। তাই বাচ্চাদেরকে কি করানো উচিত? কম্পিউটার শিক্ষা দেওয়া উচিত। এটা আমাদের একটা কি হলো? প্রিমিস হলো। আরেকটা প্রিমিস দেখেন, দেয়ারফোর, তাই স্টুডেন্ট শুড বি টট কম্পিউটার প্রোগ্রামিং ইন দ্য স্কুল। তাই আরেকটা প্রিমিস, তাই স্টুডেন্টদের উচিত স্কুলে কম্পিউটার প্রোগ্রামিং শেখা। আচ্ছা শুনেন, বাচ্চাদের যথাযথভাবে কম্পিউটার ব্যবহার করতে পারে যাতে, তার জন্যে স্কুলগুলোতে ওই বাচ্চাদেরকে কম্পিউটার প্রোগ্রামিং শেখানো উচিত। আর্গুমেন্টটা বুঝতে পেরেছেন নিশ্চয়ই? দুইটা প্রিমিস, বাচ্চাদের যথাযথভাবে কম্পিউটার শিক্ষার জন্য, ব্যবহার করার জন্য তাদের স্কুলে ওই বাচ্চাদেরকে কম্পিউটার প্রোগ্রামিং শেখানো উচিত। এই দুইটা আমাদের প্রিমিস এই আর্গুমেন্টের। এবার কনক্লুশনটা টানি। কি কনক্লুশন? হুইচ অফ দ্য ফলোইং, নিচের কোন অপশনটি মোস্ট উইকেন্স দ্য আর্গুমেন্ট অ্যাবভ ইফ টু, মানে যদি সত্য হয়, নিচের অপশনগুলো যদি সত্য হয়, তাহলে মোস্ট উইকেন দ্য আর্গুমেন্ট, উপরের আর্গুমেন্টটাকে দুর্বল করে দেয় নিচের কোন অপশনটা। আগের কোশ্চেনটা আমরা এর আগে একটা কোশ্চেন পড়ে আসছিলাম, স্ট্যান্ডেন করা। এইবার আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে নিচের কোন অপশনটা আমার ওই আর্গুমেন্টটাকে আরো বেশি দুর্বল করে দেয়। আর্গুমেন্টটা কি ছিল? বাচ্চাদের যথাযথভাবে কম্পিউটার চালানোর জন্যে তাদের স্কুলগুলোতে কম্পিউটার প্রোগ্রামিং শেখানো উচিত, যাতে করে যথাযথভাবে কম্পিউটার চালাইতে পারে। এটাই ছিল আর্গুমেন্ট। এখন এই আর্গুমেন্টটাকে নিচের কোন অপশনটা দুর্বল করে দেয়? আসেন আমরা ট্রাই করি, সবাই একটু ট্রাই করেন। আনসার কি হতে পারে অপশনে আমাদের কমেন্টসে লেখার চেষ্টা করে দেন, যাতে আমরা বুঝতে পারি আপনারা ওই জিনিসগুলো আস্তে আস্তে রিয়েলাইজ করতে পারছেন। আসেন আমরা অপশন এ তে দেখি কি আছে। অনলি পিপল হু ইউজ কম্পিউটার ইফেক্টিভলি আর স্কিলড এট কম্পিউটার প্রোগ্রামিং, মানে আমাদের দেখেন, আমাদের উচিত হলো বাচ্চারা যথাযথভাবে কম্পিউটার চালাইতে যেতে পারে, তাই তাদেরকে স্কুলে কম্পিউটার প্রোগ্রামিং শিক্ষা দেওয়া উচিত। এই স্টেটমেন্টটাকে দুর্বল করে নিচের কোন অপশনটা? আমরা কিন্তু এ বলতে পারি না। এতে কি বলছে? অনলি পিপল হু ইউজ কম্পিউটার, কেবল যারা কম্পিউটার ইউজ করে তারাই ইফেক্টিভলি আর স্কিল, তাদেরই কি করতে হবে? স্কিল করতে হবে এট দ্য কম্পিউটার প্রোগ্রামিং এর জন্য। বেশ, আমার কিন্তু ওইটা না, আমাকে দুর্বল করতে হবে। আচ্ছা আসেন অপশন বি তে দেখি কি বলছে। আপনার কি মনে হইতে পারে যে কম্পিউটার যথাযথভাবে চালানোর জন্য কম্পিউটার প্রোগ্রামিং শেখা দরকার? আপনি এভাবে নিজেকে প্রশ্ন করেন, কেন? নীল ক্ষেতে যারা কম্পিউটার ব্যবহার করে তাদের সাথে একজন কম্পিউটার প্রোগ্রামিং শিখা বুয়েট থেকে বের হওয়া স্টুডেন্ট, তাদের সাথে কি যথাযথ তারা যে স্পিডে কম্পিউটার চালাতে পারে ওই স্পিডে কম্পিউটার চালাতে পারবে? ওই স্পিডে টাইপ করতে পারবে? দেখেন প্রশ্ন কিন্তু বলছিল যথাযথভাবে কম্পিউটার যাতে ব্যবহার করতে পারে তার জন্য তাদেরকে প্রোগ্রামিং শেখানো উচিত। তার মানে প্রোগ্রামিং শিখলেই যে যথাযথভাবে কম্পিউটার ব্যবহার করতে পারবে তা কিন্তু না। ঠিক আছে, এটা মাথায় রেখেন। আচ্ছা, তো 2 নম্বরে কি বলছে? অনলি পিপল স্কিলড এট কম্পিউটার প্রোগ্রামিং ইউজ কম্পিউটার ইফেক্টিভলি। অনলি পিপল স্কিলড এট কম্পিউটার প্রোগ্রামিং তাদেরই শিখতে হবে যারা ইউজ কম্পিউটার ইফেক্টিভলি, যারা ইফেক্টিভলি কম্পিউটার ব্যবহার করতে পারে। না, আপনি কম্পিউটার প্রোগ্রামিং শিখলেই যে ভালোভাবে কম্পিউটার ব্যবহার করতে পারবেন, দ্রুত টাইপ করতে পারবেন, দ্রুত গ্রাফিক্সের কাজ করতে পারবেন তা কিন্তু না।
ঠিক আছে, এটা বুঝতে হবে। তার মানে আমরা বুঝতে পারছি যে কম্পিউটার প্রোগ্রামিং এর কিছুই বুঝে না, কিন্তু তারপরেও খুব ভালো কম্পিউটার ব্যবহার করতে পারে। এটা কিন্তু এই টাইপের জিনিসগুলো কিন্তু আমার ওই স্টেটমেন্টটাকে দুর্বল করে দেয়। ঠিক আছে, আসেন আমরা পরে দেখি কি বলছে। তিন নম্বরে দেখেন সাম পিপুল বললাম, আমরা 4 নম্বরে আছি অপশন ডিতে। সাম স্কুল টিচার কম্পিউটার প্রোগ্রামিং মোর ইফেক্টিভলি মোর দেন আদার। আচ্ছা, আমরা কি সিটা দেখছিলাম কিনা যে সাম পিপুল হু ইউজ কম্পিউটার ইফেক্টিভলি? হ্যাঁ, আমরা সিটা এখনো দেখি নাই, সিটা আবার একটু দেখি। সাম পিপল, কিছু মানুষ, হু মানে ওই মানুষেরা, ইউজ কম্পিউটার ইফেক্টিভলি ভালোভাবে কম্পিউটার চালাইতে পারে, ক্যান নট রাইট কম্পিউটার প্রোগ্রাম, তারা কোনো প্রকার কম্পিউটার প্রোগ্রাম লিখতে পারে না, কিন্তু তারপরেও সবচাইতে ভালো কম্পিউটার চালাইতে পারে। কি মনে হয় সি আনসার হতে পারে কিনা বলেন তো? সি কি আমাদের আনসার হওয়ার সুযোগ আছে কিনা? অনেকে সি বলেছেন। ক্লাস ইন টাইম, ওকে, ইয়েস, ইন টাইম ক্লাস। লিমন খান সি বলেছেন, রনি সি বলেছেন, শাহিদুল ইসলাম সি বলেছেন, কাজল সি বলেছেন, ওকে, রাহুল সি বলেছেন, সৌরভ রয় সি। ভাই, তাহলে আপনারা কেন ভয় পাইতেছেন যে নতুন সিলেবাস, অ্যানালিটিক্যাল স্কিল, কিছুই বুঝি না, কিভাবে কি করব? আমি তো দেখি এত কঠিন কোশ্চেন আপনারা আনসার করে ফেলছেন, তাই না? ভাই, এইগুলা একদম বাস্তব নিরীক্ষে আপনি আপনার জীবনেও প্রতিদিন এই জিনিসগুলো, এই যুক্তিগুলো ব্যবহার করতেছেন। তার মানে যে যত বেশি যৌক্তিক তাদের জন্য কিন্তু এই জিনিসগুলো খুব সহজ। এই তো আমরা আনসার হিসাবে সি কে নিতে পারি, ঠিক আছে। এরপরে যেগুলো পাচ্ছি, ডিও যেটা পাচ্ছি, এটা আমাদের জন্য ইফেক্টিভ কোনো আনসার হচ্ছে না। মোস্ট ইতে দেখি, মোস্ট পিপল হু আর এবল টু প্রোগ্রাম কম্পিউটার ইউজ কম্পিউটার ইফেক্টিভলি। মোস্ট পিপল না, আমাদের এটাও কিন্তু আনসার না। তো আমাদেরকে আর্গুমেন্টটাকে একদমই দুর্বল করে ফেলে ওই কথা, যেটা যে কম্পিউটার প্রোগ্রামিং এর কিছুই বুঝে না, তারপরে অনেক সুন্দর কম্পিউটার চালাইতে পারে। এই টাইপের প্রশ্ন উত্তরগুলাই কিন্তু আমার ওই স্টেটমেন্টটাকে কি করে দিচ্ছে? দুর্বল করে দিচ্ছে। ফাইন, আমি খুব খুশি হলাম যে এটার আনসার ম্যাক্সিমাম মানুষ দিতে পেরেছেন। স্যার, সৃজনশীল টাইপের প্রশ্ন? আচ্ছা, বলতে পারেন সৃজনশীল টাইপের প্রশ্ন। ওকে, তার মানে আপনারা খুব ভালো বুঝতেছেন কিন্তু, বলা যায়। ঠিক আছে, আচ্ছা আমরা পরে দেখি কি আছে। রন মাস্ট বি আ সোলজার। এখন আমরা কনক্লুশন টাইপের কিছু প্রশ্ন দেখব। দেখেন, ক্রিটিক্যাল রিজনিং থেকে আমরা কি কি প্রশ্ন দেখছি? স্ট্যান্ড দেন করা, উইকেন্ড করা, উইকেন্ড স্ট্যান্ড দেন একটা টাইপ, তারপরে প্যারাডক্স একটা টাইপ, ঠিক আছে। তারপরে আমাদের যেটা বলছিলাম যে স্ট্যান্ড দেন এবং উইকেন্ড, এই 3 বা 4 এর বেশি কোয়েশ্চেন কিন্তু খুব আপনার ক্রিটিক্যাল রিজনিং এ হয় না। মূলত 3 ধরনের ক্রিটিক্যাল রিজনিং এ কোয়েশ্চেন হয়: কনক্লুশন, উইকেন্ড স্ট্যান্ড দেন এবং প্যারাডক্স। এগুলো আমরা দেখাবো। এখন আসেন দেখি এবার কি বলছে। এবার আমরা কনক্লুশন টাইপের একটা কোয়েশ্চেন দেখি। রন মাস্ট বি এ সোলজার। রন নাকি একজন মাস্ট বি? মাথায় রাখবেন আপনারা এই কিছু ওয়ার্ড, ক্রিটিক্যাল কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো আপনার বুঝতে হবে। সেটা কেমন? ধরেন আমি যদি বলি ক্যান বি টু, উড বি টু, শেল বি টু, উড বি টু, মে বি টু, এদের উত্তর কিন্তু দুইটা হয়। ক্যান বি টু হতেও পারে, নাও হতে পারে, কিন্তু মাস্ট বি টু এর উত্তর একটাই, হবে মানে হবেই, একটাই উত্তর। তাহলে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এইরকম কিছু ক্রিটিক্যাল ওয়ার্ড আছে, আমরা ক্লাসগুলো যখন শুরু হবে আমাদের ব্যাচে, তখন আমরা এইগুলো আপনাদের লিখে দিব। আবারও বলতেছি, যারা 15 তারিখ পরীক্ষা দিতে যাচ্ছেন, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি নিয়ে খুব ঝামেলা আছেন, তো তাদের জন্য আমরা 8টা ক্লাসকে বেস করে একটা শর্ট প্রোগ্রাম চালু করতে যাচ্ছি। আজকে থেকে ভর্তি শুরু হয়েছে, 9 তারিখ থেকে আমরা ক্লাস নেওয়া শুরু করব। প্রতিদিন ডাবল করে ক্লাস নিয়ে আমরা 15 তারিখের আগে এগুলো শেষ করে দেওয়ার চেষ্টা না, শেষ করে দিব, যাতে করে আপনারা আইডিয়াটা নিয়ে যেতে পারেন যে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বিষয়টা আসলে কি, এবং তাহলে আপনি পরীক্ষার হলটা নিজের অনুকূলে নিয়ে আসতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি নাই বুঝেন, হুট করে গিয়ে 20 মার্ক আনসার করতে যান, আপনার জন্য বেশ কঠিন হবে। ওকে, তো যারা যারা ভর্তি হতে চান, আমাদের পেজের নাম্বার যেগুলো দেওয়া আছে সেগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন। রন মাস্ট বি একটা সোলজার, মাস্ট বি, আপনি ওয়ার্ডটার দিকে খেয়াল করেন, মাস্ট বি খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড এই ম্যাথের জন্য। রন মাস্ট বি সোলজার, রন অবশ্যই একজন সৈনিক, এটা একটা প্রিমিস আমাদের। হি ইজ ওয়ারিং আ হেলমেট, সে কি পরে আছে? হেলমেট পরে আছে। রন মাস্ট বি একজন সোলজার, তাই সে এখানে কি করে আছে? হেলমেট পরে আছে। এখন দ্য কনক্লুশন অ্যাবাভ ইজ ভ্যালিড ইফ ইট ইজ ট্রু দ্যাট
মানে এই যে উপরের কনক্লুশনটা কি, সে হেলমেট পরে আছে। কেন হেলমেট পরে আছে? কারণ সে একজন সৈনিক। তার মানে রন একজন সৈনিক, তাই হেলমেট পরে আছে। কনক্লুশন হচ্ছে রন হেলমেট পরে আছে, তাই হুইচ দ্য কনক্লুশন অ্যাবাভ, উপরের কনক্লুশনটা ইজ ভ্যালিড অনলি ইফ ইট ইজ ট্রু দ্যাট, নিচের কোন অপশনটা সত্য হইলে উপরের কনক্লুশনটাকে আপনি কি করতে পারেন, ভ্যালিডিটি দিতে পারেন, বৈধতা দিতে পারেন। তার মানে আপনি একজন দেখলেন যে মিস্টার রন যাইতেছে, এখন আপনার বন্ধুকে আপনি বললেন, দোস্ত ওই মিস্টার রনের মাথায় হেলমেট, তাই মিস্টার রন সৈনিক। এখন আপনার বন্ধু অবাক হয়ে গেল, আচ্ছা কিভাবে সম্ভব এটা? আমার বন্ধু বলল যে মিস্টার রনের মাথায় হেলমেট, তাই নাকি সে সৈনিক। আচ্ছা এটা কেমন করে হতে পারে? এখন আপনার ভিতরে, ওই আপনার ফ্রেন্ডের ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন জাগতে পারে যে মাথায় হেলমেট থাকলেই মাস্ট বি সে সৈনিক, এটা কি করে সম্ভব? তো হেলমেট তো মোটরসাইকেলও পরে, ব্যক্তি যারা চালায় হেলমেট তো আবার ওয়ার্কাররাও পরে, তাই না? তাই বলেও সৈনিক কিভাবে হয়? ইয়েস, মাথায় রাখবেন, প্রশ্নে যা বলছে তার বাহিরে যাওয়া যাবে না। প্রশ্নে মাস্ট বি বলছে যে রন একজন সৈনিক, কেন সে মাথায় হেলমেট পরে আছে। এখন মাথায় হেলমেট পরে থাকলেই যে সে সৈনিক হবে, সেটা নিচের কোন অপশনটা বলে দিচ্ছে, আপনাকে সেইটার উপর বেস করে আনসার করতে হবে। তার মানে যে অপশনটা পড়ে আপনার কাছে মনে হয় যে উপরে স্টেটমেন্টটাকে ভ্যালিডিটি দেওয়া যেতে পারে, সেটি আপনার আনসার। ঠিক আছে, আমি একটু দেখতে চাই এইটার আনসার, 5 নাম্বারটার আনসার কার কি আসতেছে। কেউ বলতেছেন সি, কেউ বলতেছেন বি, কেউ বলতেছেন ই। ওকে ফাইন। মজার ব্যাপার হচ্ছে আপনার সবগুলো অপশনই কি মনে হবে, অনেকের কাছে দেখবেন যে রাইট মনে হবে। হ্যাঁ তাই হওয়া উচিত, এমনটাই হয় অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির ক্ষেত্রে, এমনটাই হয় যে একাধিক আনসার হতে পারে, তার মধ্যে বেস্ট আনসার কোনটা আমাকে সেটা বাছাই করে নিতে হবে। কেমন? তো প্রথমে দেখেন অপশন এতে কি বলছে, অল সোলজার ওয়্যার হেলমেট, সকল সোলজাররাই হেলমেট পরে। আচ্ছা চিন্তা করেন তো, এটা কি আপনার বন্ধুর যুক্তি হইতে পারে? দোস্ত তুমি যে বললা রন মাথায় হেলমেট পরে আছে তাই সৈনিক, আচ্ছা তাহলে তো আমার তো মনে হচ্ছে সব সৈনিকরাই কি পরে, হেলমেট পরে, তাই তুমি বলে দিলে এটা এইজন একজন সৈনিক কারণ তার মাথায় হেলমেট আছে। না, এটা কিন্তু খুব বেশি যৌক্তিক মনে হচ্ছে না আপনার কাছে। আচ্ছা আরো দেখেন, আমরা এটাকে এখনো আনসার বলতে পারছি না। বি নম্বরে কি বলছে, সোলজার নেভার ওয়্যার এনি কাইন্ডস অফ ক্যাপ আদার দেন হেলমেট, মানে সোলজাররা নাকি অন্য কোনো প্রকার ক্যাপই পরে না হেলমেট ছাড়া। তার মানে সোলজাররা সারা জীবনই মাথায় হেলমেট পরে থাকে, বিষয়টা কি এমন? এটা কি আনসার হইতে পারে, বা এটা কি আমার স্টেটমেন্টটাকে বৈধতা দিতে পারে যে তার মাথায় হেলমেট তাই সে সৈনিক? এটা কি ভ্যালিডিটি দিতে পারে কিনা যে সৈনিকরা হেলমেট ছাড়া কিচ্ছুই পরে না? চিন্তা করে দেখেন। আচ্ছা 5-এর সিও বলেছেন, 5-এর ডিও বলেছেন। আচ্ছা আমরা এটাকে আসলে চিন্তা করতে পারছি না, এগুলাকেও পাচ্ছি না। এবার আসেন, মানে আমরা পারফেক্ট আনসার বলতে পারছি না। অনলি সোলজার ওয়্যার হেলমেট, কেবল সোলজাররাই হেলমেট পরে। আচ্ছা আপনার মাথায় যদি এমন হয় যে বলল যে রন মাথায় হেলমেট পরে আছে তাই সৈনিক, তাহলে আপনার মাথায় এমন হইতে পারে, ও বুঝতে পেরেছি, তাহলে কেবল সৈনিকরাই হেলমেট পরে, শুধু অনলি মানে এক্স্যাক্টলি, অনলি অর এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি টু মানে টুই, কমও না বেশিও না, এক্স্যাক্টলি সৈনিকরা হেলমেট পরে মানে সৈনিকরা হেলমেট পরে, আর কেউ পরে না। ঠিক আছে, সৈনিকরা হেলমেট পরে আর কেউ পরে না, এই প্রশ্নের সাপেক্ষে। ওই যে মাস্ট বি সে সৈনিক, কেন তার মাথায় হেলমেট আছে, তাই মাস্ট বি সে সৈনিক। তার মানে আপনারও বুঝতে হবে যেহেতু মাস্ট বি বলছে, তার মানে অনলি সৈনিকরাই কি পরে, হেলমেট পরে। তাই এই টাইপের কোয়েশ্চেন গুলো সলভ করার ক্ষেত্রে আপনি সবসময় এই জিনিসটা মাথায় রাখবেন, মাস্ট বি থাকলে আপনি যাতে অনলি কে বেস করে আনসার করতে পারেন। ঠিক আছে, তার মানে আমরা একটা টিক্স বলে দিলাম আর কি, যে এই টাইপের প্রশ্নগুলোর ক্ষেত্রে আপনি অনলিটা দেখবেন। এখন অনলি তো একাধিক থাকতে পারে, তো সেই ক্ষেত্রে আপনার বুঝতে হবে যে কোনটাকে আসলে আমরা পারফেক্ট আনসার হিসাবে কাউন্ট করতে পারি। আচ্ছা আমাদের আনসার এটা হতে পারে, আমরা আপাতত এটাকে রাখি, কিন্তু এটাকে আমি অপশনে দাগাবো না, আরেকটু দেখি। আমি বারবার বলতেছি অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির ক্ষেত্রে ম্যাথ যেরকম, হ্যাঁ এটা আনসার মানে এইটি আনসার, আর অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি এইটা মানে এইটা না, আরও থাকতে পারে, তার চেয়েও ভালো আনসার থাকতে পারে। তো সবগুলো অপশন পড়ে তারপরে সিদ্ধান্ত নিতে হবে, হ্যাঁ এইটাই আনসার। ঠিক আছে, ওকে। অপশন ডিতে কি বলছে, সোলজার অফেন ওয়্যার হেলমেট, সোলজাররা নাকি মাঝে মাঝে হেলমেট পরে। ঠিক আছে, তো এইটা কিন্তু আমাদের কাছে গ্রহণযোগ্য আনসার না। সোলজাররা মাঝে মাঝে হেলমেট পরে তাই বলে আপনি তাকে কি বলে দিবেন, সৈনিক বলে দিবেন, এটা আমরা কোনোভাবেই বলতে পারি না। এবার অপশন ইতে, ব্যাটারি শেষ মানে,
অপশন ইতে কি বলছে, সোলজার আর রিকোয়ার্ড টু ওয়্যার হেলমেট। না, তার মানে আমরা বুঝতে পারছি আমাদের আসলে অপশন ইও এখানে কি হবে না, আনসার হবে না। 1 সেকেন্ড প্লিজ, আমরা আবারও ফিরে আসতেছি, ক্যামেরাটা হয়তো দেখা যাবে না এই মুহূর্তে, আবার দেখতে পাবেন। ওকে, তাহলে আমরা যেটা বুঝতে পারছি এইখানে আনসার হিসাবে আমরা কাকে কাউন্ট করব, সি কে। তাহলে বুঝে গেলাম যেখানে মাস্ট বি কথাটা বলা থাকবে সেইখানে আমরা অনলি দিয়ে আনসার করব। এরকম আরো অনেক আনসার প্রশ্ন হইতে পারে, অনেক প্রশ্ন হইতে পারে। ঠিক আছে, ধরেন আপনার বন্ধুকে আপনি বললেন, একটা হসপিটালে গিয়ে আপনার বন্ধুকে বললেন, দোস ওই যে সখিনার গায়ে অ্যাপ্রন পরা দেখতেছিস না, সখিনা মাস্ট বি আ নার্স। এখন আপনার উত্তর কি হবে? এতক্ষণ তো অনেক কিছু দেখলেন, তখন আপনার উত্তর এটা হওয়া উচিত। দেখেন, অ্যাপ্রন তো অনেকেই পড়ে, যারা ল্যাবে কাজ করে তারা অ্যাপ্রন পরে, ডক্টর অ্যাপ্রন পরে, নার্সরাও অ্যাপ্রন পরে, ছেলে নার্সরাও অ্যাপ্রন পরে, মেয়েরাও অ্যাপ্রন পরে। তো অনেক প্রশ্ন আসতে পারে। তার মানে আপনি কোনটাকে বেস্ট আনসার হিসেবে ধরবেন? দেখলেন হসপিটালে সকিনা গায়ে কি আছে, অ্যাপ্রন পরে আছে, তাই আপনার বন্ধুকে বললেন দোষ সে অবশ্যই কি নার্স। তাহলে আপনিও বলবেন অনলি নার্সরাই কি পরে, অ্যাপ্রন পরে। ঠিক আছে, সহজ সিস্টেম। ওকে, আচ্ছা, মাস্ট বি অনলি, কাজল কাজল, ইয়েস ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আশা করি আপনারা বিষয়গুলো আস্তে আস্তে বুঝতে পারছেন। যারা এই ধরনের প্রবলেমগুলো এই প্রথম অ্যাড্রেস করছেন, তাই তাদেরকে আমরা বলতেছি যে ভয় পাওয়ার কিছু নেই, আমরা খুব শর্ট কোর্স চালু করতে যাচ্ছি। আজকে থেকে ভর্তি শুরু হয়ে গেছে, আমাদের পেজের নাম্বারগুলোতে নক দিয়ে আপনারা ভর্তি হয়ে যেতে পারেন। আমরা 8টা ক্লাসের মধ্যে আপনাকে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি ফুললি শেষ করে দিব, যাতে করে আপাতত আপনারা এই 15 তারিখের পরীক্ষাটা এবং 16 তারিখও পরীক্ষা, 15-16 2 দিনই মনে হয় পরীক্ষা আছে, এই পরীক্ষাগুলোকে একটু কোনোভাবে ট্যাকেল দিতে যেতে পারেন। এবং যারা আমাদের কোর্সে অলরেডি এনরোল আছেন তারা তো এমনিতেই ফ্রি, এমনিতেই ক্লাস পাবেন, তাদের জন্য আর কিছু করতে হবে না। এবং তাদের জন্য আমরা শিট টিট রেডি করে ফেলছি অলরেডি, আমরা ওই সবগুলোই আপনারা পেয়ে যাবেন, ক্লাস এবং শিট। ওকে, আচ্ছা আসেন আমরা পরে যাই, দেখি কি আছে। আরো একটা কোশ্চেন দেখি, মিস্টার হাবিব মাস্ট বি আ লয়ার। দেখেন আরেকটা কোশ্চেন কনক্লুশন টাইপের, এইবার আমি 100% আপনারা আনসার করতে পারবেন। মিস্টার হাবিব মাস্ট বি আ লয়ার, মিস্টার হাবিব নাকি অবশ্যই একজন কি আইনজীবী। আচ্ছা, একটা আমরা প্রিমিস পাইলাম এই আর্গুমেন্টের, এস তাই হি ইজ ক্যারিং আ ব্রিফ কেস, তাই সে কি ক্যারি করতেছে, ব্রিফ কেস ক্যারি করতেছে। তার মানে আপনি প্রশ্নটা কি পাইলেন যে মিস্টার হাবিব অবশ্যই একজন আইনজীবী। কেমন করে বললেন? দেখলেন যে তার হাতে কালো একটা ব্রিফ কেস আছে, এই ব্রিফ কেসটা দেখা আপনি বলে দিলেন ওই মিস্টার হাবিব বেটা কি একজন আইনজীবী। এখন এই যে আপনার কনক্লুশনটা যে সে একজন অবশ্যই আইনজীবী, কেমন করে বললেন? কারণ তার হাতে একটা ব্রিফকেস আছে। এখন দিস কনক্লুশন ইজ ভ্যালিড অনলি ইফ ইট ইজ টু দ্যাট, নিচের কোন অপশনটা সত্য হলে ওই কনক্লুশনটাকে ভ্যালিডিটি দেওয়া যাবে, বৈধতা দেওয়া যাবে। এইবার সবাই আনসার করবেন, এটা আমি 100% শিওর আপনারা পারবেন। ঠিক আছে, প্রশ্নটা কি ছিল? আচ্ছা ইব্রাহিম, ওকে, সয়ের ডি, কাজল কাজল সয়ের ডি সর্বপ্রথম কি আনসার করেছেন? কাজল স্যার যুক্তি মিলতেছে না, ই মনে হয় যথাযথ হয়। ই কেন যথাযথ হবে? হ্যাঁ, মিলতেছে না কেন? ঠিক আছে, তো আপনার কাছে যেটা মনে হবে আনসার, সেটা তো সবার আগে বাদ দিতে হবে ভাই। বললাম না যে হুট করে আনসার করে দেওয়া যাবে না। ঠিক আছে, এটা মাথায় নিয়ে রাখতে হবে। ই কোন যুক্তিতে আনসার হয়? তানভীর, আমাকে একটু যুক্তিটা লিখে দিবেন। এইসব প্রশ্ন অপশন সহ বুঝতেই 2 মিনিট লাগবে। হ্যাঁ লাগবে ভাই, আপনার 2 মিনিট লাগবে তো সবারই 2 মিনিট লাগবে। বুঝেন না কেন? সমান্তরাল যে একটা প্যাসেজ থাকবে, এই প্যাসেজ পড়তে আমার 2 মিনিট লাগবে, আমি আনসার করব কখন? এই সমস্যা তো সবারই। তার মানে কি আপনার রিডিং ক্যাপাসিটি বাড়াইতে হবে, ভোকাবুলারি সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। তার মানে আগের দিনের আর পড়াশোনা কাজ হবে না, গদবাদা মুখস্থ পড়াশোনা করে গিয়ে আপনি চাকরি পেয়ে যাবেন, সেই সুযোগ কিন্তু এই মুহূর্তে আর নেই। এই অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটাই কেবল আপনাকে এইখানে, মানে যার আইকিউ শক্ত, যাদের আইকিউ লেভেল ভালো, তারা আপনার 2 মিনিট লাগলেও তার 1 মিনিটের কম সময় হয়ে যাবে। তার মানে আপনার এই জায়গায় পৌঁছে গেলে আপনার প্র্যাকটিস করতে হবে। এইগুলো কেবল প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি যত বেশি, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, পাজল, ম্যাপ পাজল, রিঙ্কিং পাজল, গ্রুপ পাজল, তারপরে ক্রিটিক্যাল রিজনিং, এইগুলো যত বেশি প্র্যাকটিস করবেন তত দ্রুত আনসার করতে পারবেন। কেউ মাস্ট বি বলতে পারবে না যে আমি যেটা পড়াইছি এটাই কমন আসবে।
ম্যাথের ক্ষেত্রে তো আমরা বলতে পারি যে ভাই এই ম্যাথটা পরীক্ষায় আসবে, কিন্তু অ্যানালিটিক্যাল ক্ষেত্রে আপনি কখনোই বলতে পারবেন না যে এইটাই পরীক্ষায় আসবে। তার মানে কি আপনাকে ওয়ে অফ ক্যালকুলেশন শিখতে হবে, ওই ওয়ে অফ ক্যালকুলেশনটা জাস্ট ওই পরীক্ষায় ইউজ করতে হবে, আদারওয়াইজ কিছু করা যাবে না। আমরা যেমন ম্যাথের ক্ষেত্রে বলতে পারি এই টাইপের প্রশ্ন আসবে, যেমন বলতে পারি যে ভাই আপনি ধরে রাখেন সেটের থেকে প্রশ্ন পাবেন, মাস্ট বি পাবেন, কিন্তু অ্যানালিটিক্যাল ক্ষেত্রে আমরা সেটা বলতে পারবো না। আপনি ওই স্ট্রাকচারটা শিখে গেলেন, ওয়েটা শিখে গেলেন, এবার আনসার করতে পারবেন। আচ্ছা, সবাই ডি বলেছেন, সবাইকে ডি বলেছেন। আচ্ছা, মাস্ট বি থাকলে অনলি হবে টিক্স তো বলেই দিলেন স্যার। হ্যাঁ, জাস্ট একটা টিক্স বললাম, হ্যাঁ এমন অনেক টিক্স কিন্তু আছে। যেমন আপনি কিন্তু এই টাইপের কোয়েশ্চেন এখন দেখবেন আর আনসার করবেন, তো সেই জিনিসগুলাই যাতে আপনি করতে পারেন তার জন্য আমরা একটা শর্ট কোর্স লঞ্চ করেছি। জাস্ট 8টা ক্লাসের মধ্যে আমরা 9 তারিখ থেকে ক্লাস শুরু করব। আজকে থেকে ভর্তি শুরু হয়ে গিয়েছে, অলরেডি অনেকে ভর্তি হয়ে গিয়েছেন, যাতে করে আপনি এই টিক্স গুলো দেখে খুব দ্রুত আনসার করতে পারেন। ঠিক আছে, অবশ্যই তো সবগুলো সমস্যা যেমন আছে সমাধানও আছে। ওকে, আসেন আমরা পরে যাই। স্যার 5 নম্বরের কথা বলেছিলাম, হ্যাঁ 5 নম্বরের কথা, আচ্ছা আমি বুঝতে পেরেছি 5 নম্বরের কথা। আচ্ছা এবার আসি, এইটা আনসার কি হবে? এতে কি বলছে, লয়ার নেভার ক্যারি এনি কাইন্ডস অফ কন্টেইনার আদার দেন দা ব্রিফ কেস। তার মানে লয়াররা নাকি ব্রিফ কেস ছাড়া আর কিছুই বহন করে না। দেখেন, এই জন্যই বলে দেওয়া হলো যে সে নাকি লয়ার, কারণ তার হাতে একটা কি আছে, ব্রিফ কেস আছে। দেখেন, আনসার তো এটাও হইতে পারে মনে হচ্ছে, কিন্তু এটাও আনসার হতে পারে। আচ্ছা বাদ দেন, এটা আনসার না, আপাতত রাখেন, দেখি আরো কিছু আছে কিনা। ওর লয়ার ক্যারি ব্রিফ কেস, মানে সব লয়াররা কি করে, ব্রিফ কেস পড়ে বা ব্রিফ কেস হাতে নিয়ে যায়, সরি নট পড়ে, হাতে নিয়ে যায়। সব লয়াররাই ব্রিফ কেস হাতে নিয়ে যায়। বা আপনার কাছে তো এটাও মনে হইতেছে, এটাও তো আনসার হইতে পারে। দেখেন, প্রত্যেকটা অপশনে আপনার কাছে আনসার মনে হইতে পারে এবং যৌক্তিক মনে হচ্ছে, কিন্তু একদম আপনি ইলজিক্যালি ফেলে দিতে পারবেন না এখানে। তারপরে সিতে কি বলছে, লয়ার আর রিকোয়ার্ড টু ক্যারি ব্রিফকেস। লয়াররা কি করে, ব্রিফকেস নিয়ে চড়ে। ওকে, এটাও তো মনে হচ্ছে আনসার। ফাইন, অনলি লয়ার ক্যারিস ব্রিফকেস, কেবল লয়াররাই ব্রিফকেস ক্যারি করে। ওকে, লয়ার অফেন ক্যারি ব্রিফকেস, লয়াররা মাঝে মাঝে ব্রিফকেস ক্যারি করে। তাই এই লুককে, মিস্টার হাবিবকে একদিন দেখেন খালি হাতে যায়, আরেকদিন দেখেন যে ব্রিফকেস নিয়ে যায়, তাই সে লয়ার হলো। এটা তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রশ্ন, এখানে সবচেয়ে যৌক্তিক যে প্রশ্নটা, সেটা হচ্ছে অপশন ডি। আমাদের আনসার তাহলে অপশন ডি, বুঝা গেল? এবার তো বলতে পারেন ভাই আপনি তো টিক্স বলেই দিছেন, তাই না, যে অনলি থাকলে আনসার হয়। এরকম অনলি একাধিক অপশনে আছে, তারপরে কাকে আনসার করবেন, আমাদের সেই প্রশ্নও কিন্তু এখানে আছে। ঠিক আছে, তো সোনিয়া হক বলেছেন এ বি সি তিন বন্ধুর মাঝে মাঝে সত্য বলে, মাঝে মাঝে মিথ্যা বলে। এ বি কে দোষ দিল, বি সি কে দোষ দিল, সি এ বি কে দোষ দিল। এখন আচ্ছা, বুঝা গেল তাহলে। হ্যাঁ সোনিয়া, বুঝা গেল যে আপনি আসলে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি কি জিনিস সেটা বুঝেন ভালোই। আচ্ছা ওকে, হ্যাঁ আমরা তাহলে আরেকটা কোশ্চেনে আসি। তো 7 নম্বরে দেখেন কি বলছে, খুব মজার একটা কোশ্চেন। ঠিক আছে, আমরা উইকেন্ডস দেখলাম, আমরা দেখলাম যে কিভাবে যুক্তিকে দুর্বল করে দেয়, আমরা দেখলাম স্ট্যান্ডেন করে দেয়, আরো স্ট্যান্ডেনে দেখবো। আমরা দেখলাম কনক্লুশন টাইপের কোশ্চেন, আমরা এখনো দেখিনি প্যারাডক্স। আসেন আমরা স্ট্যান্ডেনের আরেকটা কোশ্চেন দেখি। এতক্ষণ ছোট ছোট কোশ্চেন দেখাইলাম, এবার একটু বড় কোশ্চেনে আসি, দেখেন কেমন হয় ক্রিটিক্যাল রিজনিং এর ক্ষেত্রে। এতক্ষণ হয়তো আপনারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন, ও আচ্ছা তাহলে এইগুলা ক্রিটিক্যাল রিজনিং। এবার আসেন ও আচ্ছাটা কেমন দেখা যায়। Pauline and Lauren are paid the same amount of wages per hour. পাউলিন এবং লরেন দুজনেই নাকি সেম টাকা মজুরি পায়। ঠিক আছে, আর অ্যানালিটিক্যালের ক্ষেত্রে আপনাকে মনে রাখবেন, পুরো নাউনকে পড়ার দরকার নাই, তাকে একটা ইন্ডিকেটর দিয়ে পড়ার চেষ্টা করবেন, কারণ এত সময় তো আপনার পরীক্ষা হলে নাই। এই যে আমরা একটু টিক্স বলতেছি, বললাম না যে টিক্স অ্যাপ্লাই করতে হবে। এই যে পাউলিন আর লরিন পড়তে যে সময় লাগছে, এটা না করে আপনি এটাকে চিন্তা করবেন পি, আর লরিনকে চিন্তা করবেন এল, তাহলে দেখেন আপনার এত সময়টা এখানে নষ্ট হবে না। জাস্ট দেখবো, আচ্ছা ওকে ফাইন, পি এন্ড এল দুজনেই কি পায়, সমান মজুরি পায়। ওকে ফাইন, এইবার ওয়ার্কিং এট দ্য সেম কোম্পানি, তার মানে পি এবং এল একই কোম্পানিতে চাকরি করে এবং পার আওয়ারে তারা একই সমান মজুরি পায়। ফাইন, তাহলে এটা আমার একটা প্রিমিস। বাট কিন্তু পি হ্যাজ আ মোর ডিফিকাল্ট জব দেন এল, কিন্তু পি নাকি এল এর চাইতে বেশি কঠিন কাজ করে।
তার মানে আমার আরেকটা প্রিমিস। ওকে, এখন পি আর্গিউ দ্যাট বিকজ হার জব ইজ মোর ডিফিকাল্ট। আরেকটা প্রিমিস কি বলতেছে যে পি আর্গিউ, পি এখানে আর্গিউ করতেছে, যুক্তিতর্ক করতেছে দ্যাট, কারণ দ্যাট বিকজ হার জব ইজ মোর ডিফিকাল্ট, সে বলতেছে না আমার কাজ তো অনেক কঠিন, তাহলে আমার কাজ তো অনেক কঠিন, তাহলে আমি কেন এল এর সমান মজুরি পাবো যেখানে এল এর কাজ আমার চাইতে সহজ। এমন একটা আর্গু করতেছে কার সাথে? কোম্পানির সাথে। এখন সে বলতেছে দ্য কোম্পানি শুড পে, কোম্পানির উচিত তাকে প্রদান করা হার মোর দেন ইটস পে এল, মানে এল কে যে পেটা করে, এল কে যে টাকাটা দেয় তার চাইতে পি কে বেশি টাকা দেওয়া উচিত। এটা হলো পি এর আর্গিউ। ঠিক আছে, কেন? পি এল এর চাইতে কঠিন কাজ করে, তথাপি পি এবং কিউ সেই মজুরি পায় পার ঘন্টায়। এই জন্য পি বলতেছে ভাই আমি তো এত কিছু বুঝি না, আমি ভাই এল এর চাইতে কঠিন কাজ করি, তাই আমাকে এল এর চাইতে বেশি মজুরি দিতে হবে। এটা হচ্ছে পি এর আর্গিউ। ওকে, এখন বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট, স্টেটমেন্ট কোনটা বলতে পারেন? এখানে স্টেটমেন্ট কোনটা? স্টেটমেন্ট হচ্ছে এইটা যে পি যে আর্গিউটা করতেছে তাকে মোর স্যালারি দেওয়া উচিত, দ্য কোম্পানি শুড পে মোর স্যালারি দেন কার চাইতে? এল এর চাইতে। এটাই হচ্ছে আর্গিউ। এখন এই যে আর্গুমেন্টটা, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট বেস্ট সাপোর্ট পিস আর্গু, নিচের কোন অপশনটা পির আর্গুমেন্টটাকে বেস্ট সাপোর্ট করে, দ্যাট মিনস টেন্ডেন করে, মানে নিচের কোন অপশনটা পড়লে মনে হবে যে পি যে আর্গুমেন্টটা করলো, কি করলো, ভাই আমি এল এর চাইতে কঠিন কাজ করি, তাহলে আমি কেন এল এর সমান স্যালারি পাবো, আমি এল এর চাইতে বেশি স্যালারি চাই। এটা হলো পি এর আর্গিউ, আমি এল এর চাইতে বেশি স্যালারি চাই। যুক্তিটা কি? আমি এল এর চাইতে কঠিন কাজ করি। এখন এই যে পি এর এই যুক্তি, এই যুক্তিটাকে স্ট্যান্ডেন শক্তিশালী সাপোর্ট করে নিচের কোন অপশনটা? আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছেন। এবার সময় আমাকে একটু কমেন্টসে বলেন তো নিচের কোন অপশনটা আনসার হতে পারে সাপোর্ট করে। স্যার আপনাদের শর্ট কোর্সের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং নলেজ কিভাবে পড়তে হবে সেই বিষয়ে কোনো দিক নির্দেশনা থাকবে? আপনারা যেহেতু বলতেছেন, আমরা চেষ্টা করব সেটাও দেওয়ার জন্য, যে এই জায়গাগুলো যদি পড়েন তাহলে আপনার ব্যাংকিং এবং ফাইন্যান্সের যে নলেজগুলো সেগুলো গ্যাদার করতে পারবেন। আমরা হয়তো কিছু দেওয়ার চেষ্টাও করব পিডিএফ, অথবা আমরা আপনাদের সোর্সগুলো বলে দিব যে এই জায়গাগুলো থেকে পড়ে যান, তাহলে আপনি ভালো করতে পারবেন। আমি বলে দিব, সমস্যা নেই। যদি আপনারা এই শর্ট কোর্সে ভর্তি হন তাহলে এই সাপোর্টটাও পাবেন আশা করি। ঠিক আছে, তাহলে কার কি আনসার হইতে পারে? আমি আবারও বলতেছি, পি এল এর চাইতে, পি এবং এল একটা কোম্পানিতে চাকরি করে, পি এবং এল সমান স্যালারি পায়, কিন্তু পি এল এর চাইতে কঠিন কাজ করে, তাই পি বলতেছে ভাই আমি এল এর চাইতে কঠিন কাজ করি, কোম্পানির উচিত আমাকে কি করা? এল এর চাইতে বেশি স্যালারি দেওয়া। এই আর্গিউটাকে, পি এর এই আর্গিউটাকে নিচের কোন অপশনটা সাপোর্ট করে সেটা একটু দেখতে চাই কার কি আনসার মনে হচ্ছে। 7 নম্বরে একজন বলেছেন, নিজুম বলেছেন অপশন সি হবে, রাহুল বলেছেন অপশন সি হবে, আনিকা নূর বলেছেন অপশন সি হবে, ওকে, ইব্রাহিম বলেছেন 7-এর অপশন সি হবে। ওকে ফাইন, এই ব্যাপার কি, আপনারা তো ভালোই আনসার করতে পারছেন। আচ্ছা এবার দেখি আনসার কি হবে। সবাই আনসার করতে থাকেন যারা পারবেন, আবার সবাই একটু ক্লাসটা শেয়ার এবং মেনশন করে রাখেন যাতে এই বিষয়টা যেহেতু নতুন আপনারা সবাই যাতে একটু দেখে যেতে পারেন। ঠিক আছে, ওকে, পরে দেখি কি বলছে অপশন এ তে, এল ইজ নট অপোজড টু বিং পেইড লেস দেন পি। এল বলতেছে কি, এল এখানে সে কোনো বিরোধিতা করতেছে না। কেন করতেছে না? যে পি চাইতে সে কম স্যালারি পাক, এই বিষয়ে তার কোনো মতভেদ নাই। ভাই আমাদের প্রশ্ন এটা না, আমাদের আর্গিউ এটা না। আমাদের আর্গিউ কি, ভাই পি আমি কঠিন কাজ করি, আমাকে বেশি স্যালারি দাও এল এর চাইতে। এখন এল বলতেছে আমার কোনো সমস্যা নাই, এটা কিন্তু আমার ওই সাপোর্টটাকে খুব একটা স্ট্যান্ড করে না। অনেকের মনে হইতে পারে যে এল ইজ নট অপোজ টু বিং পেইড লেস দেন পি। এল বলতেছে পি এর চাইতে কম স্যালারি পাইলে আমার কোনো অভিযোগ নাই। এখন মনে হইতে পারে যে হ্যাঁ এটাও তো আনসার হতে পারে। কারো কারো এমনটা মনে হচ্ছে কিনা? হ্যাঁ হতেই তো পারে। ধরেন আপনি একজনের বিরুদ্ধে কথা বলতেছেন, সে বলতেছে ঠিক আছে সে আমার বিরোধিতা করতেছে, এতে আমার কোনো আক্ষেপ নাই, তাহলে তার যে বিরোধিতারা সেটাকে কি সাপোর্ট করা হচ্ছে কিনা চিন্তা করে দেখেন, সেটাকে কি আদতে সাপোর্ট করা হচ্ছে কিনা। ওকে, আচ্ছা আমরা
এটা পড়লাম। অপশন বিতে দেখি কি বলছে। দ্য কোম্পানি পে স্কেল ইজ ইন্টেন্ট টু কম্পেনসেট মোর ডিফিকাল্ট ওয়ার্ক উইথ হায়ার ওয়েজেস। তার মানে দ্য কোম্পানি পে স্কেল, কোম্পানির বেতন কাঠামোটা ইজ ইন্টেন্ডেড, কি বলছে, ইন্টেন্ট টু কম্পেনসেট মোর ডিফিকাল্ট, মানে কোম্পানির বেতন কাঠামোটা এমন হওয়া উচিত যে কঠিন কাজ করে তাকে বেশি স্যালারি দিবে, যে কম কাজ করে তার চাইতে। এইটা কিন্তু পি এর আর্গিউটাকে মোটামুটি ভালোই সাপোর্ট করতেছে, কিন্তু আমরা এটাকেও আনসার হিসেবে ধরে রাখলাম। তো এর চাইতে আমরা বি কে বেশি সাপোর্ট মনে হচ্ছে, তাহলে এটা বাদ দিয়ে দেই। ওকে, এবার আসি, দেখি যে বি এর চাইতেও ভালো সাপোর্ট দিচ্ছে কিনা কোনোটা। সিতে কি বলতেছে যে পি এক্সপেক্ট টু বি প্রমোটেড টু আ হায়ার পেইং পজিশন, মানে পি নাকি আশা করতেছে তাকে ভালো মর্যাদায় নিয়ে যাওয়া, যেখান থেকে সে বেশি স্যালারি পাবে। মানে পির আর্গিউ কে এটা ছিল? আপনি একটু ভেবে দেখেন তো, পির আর্গিউ ছিল ভাই আমি কঠিন কাজ করি, আমি এল এর চেয়ে বেশি স্যালারি পাবো। এখন অপশন সিতে বলতেছে পির আশা হলো হায়ার পজিশনে যাওয়া। হায়ার পজিশনে যাওয়া পির আর্গিউ ছিল না, পির আর্গিউ ছিল আমি কঠিন কাজ করি, আমাকে ভাই বেশি স্যালারি দাও। তার মানে আমরা সিটাকে কিন্তু নিতে পারছি না, ঠিক আছে, একদমই আমার ওইটার সাথে যাচ্ছে না। এবার ডিতে দেখেন কি বলছে, এল ওয়াজ পেইড মোর দেন ইদার উইমেন এক্সপেক্টেড এল টু বি পেইড। আমাদের এখানে প্রশ্নে আসে না, আমরা যেটা নিয়ে আর্গু করতেছি সেটা আমাদের এখানে কোনো কাজই করতেছে না, যে এল ওয়াজ পেইড মোর দেন ইদার উইমেন, এল নাকি উইমেনের চাইতেও কি পায় বেশি স্যালারি, এগুলো আমাদের আসলে এখানে কাজ না। আমার পিওর আর্গু হলো ভাই আমি কঠিন কাজ করি, আমাকে বেশি স্যালারি দাও এল এর চাইতে। ওকে, ই যেটা বলতেছে পি হ্যাজ ফেভার ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, কি পি হ্যাজ ফিউয়ার ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, পির নাকি খুব কম বছরের অভিজ্ঞতা ইন হার কারেন্ট জব দেন এল হ্যাজ ইন হিয়ার, মানে সহজ কথা পি এর নাকি এখানে চাকরির যে আপনার অভিজ্ঞতা এল এর চাইতে সেটা কম। এটা কি আমার পি এর আর্গিউটাকে সাপোর্ট করে? না। তার মানে আমরা এইখানে বেস্ট সাপোর্ট যেটা দেখতে পাচ্ছি অপশন বিতে, কি সেটা, কোম্পানির উচিত যে বেশি কাজ কঠিন কাজ করে তাকে বেশি স্যালারি দেওয়া। তাহলে পি এরও তো ভাই এইটাই চাওয়া যে আমি ভাই কঠিন কাজ করি, আমাকে ভাই এল এর চাইতে বেশি স্যালারি দাও। ইয়েস, দ্যাট ইজ দ্য পারফেক্ট এবং অ্যাবসোলুট আনসার, অপশন বি। স্বপ্নকন্যা মৌ সাতের বি বলেছেন, রনি মজুমদার বি বলেছেন, রাশেদ রাজন আপনাকে দেখলে মনে হয় যুবক নওয়াজউদ্দিন সিদ্দিক চলে আসছে, মানে কি, মানে রাশেদ রাজন আমার একটু বলবেন তো, আমি নওয়াজউদ্দিন সিদ্দিককে ভাই আমার একটু বলেন না যে উনি আসলে কি করে, আমি ওনাকে চিনি না, যে আপনাকে দেখলে মনে হয় যুবক নওয়াজউদ্দিন সিদ্দিক চলে আসছে। আমরা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি পড়াচ্ছি, দেখেন আপনারা এটার সাথে যায় কিনা। আচ্ছা যাই হোক, আমরা অপ্রাসঙ্গিক কথায় না যাই, কারণ আমাদের অনেক প্রাসঙ্গিক আলোচনা এখানে আছে। আসেন আমরা পরে দেখি কি বলছে, আরো একটা কোয়েশ্চেন দেখি। এবার মনে হয় আস্তে আস্তে আপনারা বেশ কিছুটা হইলেও ভয় পাচ্ছেন বলে মনে হয়, যে হ্যাঁ এত বড় বড় প্রশ্ন, এত কিন্তু খুব ছোট ছোট প্রশ্ন ছিল, হ্যাঁ এত বড় বড় প্রশ্নই আমরা এবার দেখব। আসি, অ্যাক্টরস লিমন খান, নওয়াজউদ্দিন সিদ্দিক একজন অ্যাক্টর, তার মানে আমি অ্যাক্টিং করতেছি, হ্যাঁ টিচিং ওয়ান কাইন্ডস অফ অ্যাক্টর, ওকে ফাইন, এখানে বলাই যেতে পারে। আচ্ছা ওকে, আমি দেখে নিব না আজকে, হ্যাঁ হয়তো আমি চিনি কিন্তু নামটা জানি না। এবার দেখি কি বলছে, সাম কমিউনিটিস ইন ফ্লোরিডা আর পপুলেটেড, মানে ফ্লোরিডার কিছু কমিউনিটি আর পপুলেটেড অলমোস্ট এক্সক্লুসিভলি by retired people and contain a few if any family with a small children। এই লাইনটা খুব ভালোভাবে রিয়ালাইজ করার চেষ্টা করেন, আদারওয়াইজ আপনি ম্যাথ এই পুরো প্রশ্নটা আনসারই করতে পারবেন না। কি বলছে খেয়াল করে দেখেন, যে ফ্লোরিডার কিছু কমিউনিটিতে একদম ভরপুর, পপুলেটেড অলমোস্ট এক্সক্লুসিভলি বাই রিটায়ার্ড পিপল। আমি যদি এই পুরাটা বলি যে ফ্লোরিডার কিছু কমিউনিটি সম্পূর্ণই আপনার রিটায়ার পিপুল দ্বারা ভরা, মানে সহজ কথায় এটার ভাব অনুবাদ করলে এটা দাঁড়ায়
যে ফ্লোরিডার কিছু কমিউনিটিতে শুধুই রিটায়ার পার্সনরা থাকে, যারা চাকরি থেকে অবসর নিয়েছে, কেবল তাদেরই বসবাস হচ্ছে ফ্লোরিডার কিছু কমিউনিটিতে। এন্ড এবং কন্টেইন ফিউ, নাই বললেই চলে, কন্টেইন ফিউ নাই বললেই চলে, ইফ এনি ফ্যামিলি উইথ স্মল চিলড্রেন, মানে এমন কোনো ফ্যামিলি পাবেন না যে ফ্যামিলিতে বাচ্চা আছে। তাহলে পুরো বিষয়টার বাংলা কি দাঁড়ায়? ফ্লোরিডার একটা কমিউনিটি যেখানে কেবলমাত্র শুধুমাত্র বা শুধু অবসরপ্রাপ্ত বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ মানুষরা থাকে, যেখানে কোনো বাচ্চাদের অস্তিত্বই নাই, কোনো বাচ্চারা সেখানে থাকেই না। খুব ইম্পর্টেন্ট কথা, ওইখানে কোনো বাচ্চারা থাকেই না। কন্টেইন ফিউ ফ্যামিলি স্মল চিলড্রেন, এমন ফ্যামিলিতে পাবেনই না যে ফ্যামিলিতে বাচ্চারা আছে। তাহলে সহজ কথায় বোঝা যায় কি, ওই ফ্লোরিডার ওই কমিউনিটিতে কেবল বৃদ্ধ অবসরপ্রাপ্ত চাকরিজীবী যারা, কেবল তারাই থাকে। দাদা নানা নানি দাদা দাদি ওই টাইপের মানুষ থাকে। ফাইন। এবার 8, তথাপি দিস কমিউনিটিস আর হোম টু থ্রাইভিং বিজনেস স্পেশালাইজিং ইন দ্য রেন্টাল অফ ফার্নিচার ফর ইনফ্যান্ট অ্যান্ড স্মল চিলড্রেন। আমি একটু ভেঙে ভেঙে বলি। 8, তথাপি দিস কমিউনিটি, ওই কমিউনিটির মানুষেরা আর হোম টু থ্রাইভিং, তারা তাদের জীবিকা নির্বাহ করে, বিজনেস ব্যবসা করে। কিসের ব্যবসা? স্পেশালাইজিং ইন রেন্টাল, ভাড়া দিয়ে। কি ভাড়া দিয়ে? কিসের ভাড়ার ব্যবসা করে? অফ ফার্নিচার, মানে ফার্নিচারের ব্যবসা, ফার্নিচার ভাড়া দিয়ে যে ব্যবসাটা, সেই ব্যবসাটা করে থাকে। ফর, কাদের জন্য ফার্নিচার ভাড়া দেয়? ফর ইনফ্যান্ট অ্যান্ড স্মল চিলড্রেন, সহজ কথায় বাচ্চাদের ফার্নিচার ভাড়া দিয়া ওই এলাকার মানুষ তারা তাদের জীবিকা নির্বাহ করে। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে? আপনার এবার অবাক অবাক লাগতেছে না? যে কমিউনিটিতে কোনো বাচ্চাই থাকে না, সেই কমিউনিটিতে বাচ্চাদের ফার্নিচারের এতই ডিমান্ড, যেখানে ওই কমিউনিটির বৃদ্ধ মানুষরা তাদের অবসর সময়টা বাচ্চাদের ফার্নিচার ভাড়া দেওয়ার ব্যবসা করে চালায়। কি অদ্ভুত মনে হচ্ছে না? পুরাই মানে বিপরীতমুখী মনে হচ্ছে না? যেখানে বলাই হইলো কোনো বাচ্চারা থাকে না, ওই কমিউনিটিতে নাকি বাচ্চাদের ফার্নিচার এত বেশি চাহিদা যে প্রচুর ভাড়া দিয়া তারা ওই এলাকার মানুষ তাদের জীবিকা নির্বাহ করতে পারে। এত পরিমাণ বাচ্চারাও এখানে থাকে। আবার বলতে মানে বাচ্চাদের ফার্নিচার ভাড়া চলে, থাকে না, ফার্নিচার ভাড়া চলে। তার মানে এবার আসেন প্রশ্নটা তাহলে আমাদের কি বলছে এবার। হুইচ অফ দ্য ফলোইং, মানে নিচের কোন অপশনটা, হুইচ অফ দ্য ফলোইং মানে হলো আমরা নিচের অপশনগুলোর দিকে দেখাবো। হুইচ অফ দ্য ফলোইং, নিচের কোন অপশনটি, ইফ টু, যদি সত্য হয়, বেস্ট রিকনসাইলস দ্য সিমিং ডিসক্রেপেন্সি ডিসক্রাইবড অ্যাবাভ, তাহলে নিচের কোন অপশনটা সত্য হলে উপরের যে স্টেটমেন্টটা সেইটাকে যথাযথভাবে সত্য বা একটা প্রপার কনক্লুশন টানতে পারে। কারণ আমাদের ভিতরে একটা মতবিরোধিতা কাজ করতেছে। সেটা কি? ওই বিরোধিতাটাকে সমাধান করে দিবে, সহজ সমাধান করে দিবে নিচের কোন অপশনটা, সেটা জানতে চাইছে। এবার আমাদের কাছে যে কনফিউজ মনে হচ্ছে যে বিষয়টা, সেই কনফিউজিং বিষয়টা কি একটু বোঝার চেষ্টা করি। কমিউনিটি, ফ্লোরিডার ওই কমিউনিটিতে কেবল বয়স্ক মানুষরা থাকে, কোনো বাচ্চারা থাকে না। তারপরেও নাকি ওই কমিউনিটিতে বাচ্চাদের ফার্নিচারের এত বেশি চাহিদা যে ওইখানে বাচ্চাদের ফার্নিচার ভাড়া দিয়া ওই বৃদ্ধ মানুষগুলো তাদের জীবিকা নির্বাহ করতে পারে। কি ব্যাপার, যেখানে বাচ্চাই থাকে না সেখানে বাচ্চাদের ফার্নিচারে এত ডিমান্ড কেন? ওই কেন প্রশ্নের উত্তরটা আমরা একটু খুঁজি তো, তাহলেই কিন্তু আমাদের ওই সমস্যা যেটাই পড়েছি, যে দ্বিধাদ্বন্দ্বে আছি, সেটা সমাধান হবে। আসেন আমরা একটু দেখি কার কি মনে হচ্ছে। সবাই আপনাদের আনসারটা একটু লিখে দেওয়ার চেষ্টা করবেন। ওকে স্যার, হিন্দি অ্যাক্টর। ও আচ্ছা, হিন্দি অ্যাক্টর। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরে পড়ি অ্যাক্টর সম্পর্কে। স্যার, আপনার এই প্রশ্নগুলো কোন বই থেকে কালেকশন করেছেন? ভাই, এগুলো সব হচ্ছে বিভিন্ন সময় পরীক্ষায় আসা কোয়েশ্চেন। এগুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে কালেকশন করা। আপনাদের এরকম আমরা বলতেই আছি যে বাজারে আসলে এরকম প্রপার কোনো বই আসলে অন্তত অ্যানালিটিক্যাল এবিলিটির জন্য নাই, মেন্টাল এবিলিটির জন্য আছে। আর আমরা তো বলতেই আছি মেন্টাল এবিলিটি অ্যানালিটিক্যাল এবিলিটি অতি ক্ষুদ্র একটা জায়গা। যারা ভাবতেছেন বিসিএস এর মেন্টাল এবিলিটি পড়ে এটা কভার করে দিবেন, হ্যাঁ কিছুটা কভার হবে, খুব সামান্য, সামান্য কভার হবে।
কিন্তু অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি যেটা বোঝায় বা অ্যানালিটিক্যাল স্কিল, ক্রিটিক্যাল রিজনিং, এইগুলা কি জিনিস, ওইগুলা কিন্তু বিসিএস আসে না। এই ক্রিটিক্যাল রিজনিং কিন্তু বিসিএস আসে নাই, ঠিক আছে। আচ্ছা স্যার আপনার অ্যানালিটিক্যালের কোয়েশ্চেন গুলো কোন বই? আচ্ছা সেটা তো বললামই। আমাদের শর্ট কোর্সে যদি ভর্তি হয়ে যান তাহলে আপনারা এই সম্পর্কিত যে আমাদের পিডিএফ সেটা পেয়ে যাবেন, জাস্ট ওইগুলো একটু দেখে গেলেই। মানে আমি যেটা বলতেছি, আমাদের ক্লাসগুলা, আমাদের যে 8টা ক্লাস আমরা অ্যারেঞ্জ করতেছি, জাস্ট ওই 8টা ক্লাস করলেই হবে, আর কিচ্ছু লাগবে না। ওই ক্লাসে যতটুকু পড়বেন, আমরা যা পড়াবো জাস্ট ততটুকুই পড়বেন, আর বাসায় কোনো কিছু দেখতে হবে না, জাস্ট গিয়ে পরীক্ষা দিবেন। কেন? কারণ এটা এমন কেউ কিছুই বলতে পারবে না যে আমি যেটা পড়াইছি এইটাই কমন আসবে, এটা সম্ভব না। জাস্ট আপনাদেরকে ওয়ে অফ ক্যালকুলেশন, ট্রিক্স গুলা শিখানো হবে। যেমন একটা আগে দেখাইছিলাম যে এই ট্রিক্সটা পড়ে খুব দ্রুত আনসার করতে পারতেছেন, এরকম আপনি খুব দ্রুত আনসার করতে পারবেন। তাহলে এবার আসি, আমরা আনসারগুলো দেখি যে কোনটা আনসার হইতে পারে। এখানে বলা হচ্ছে দা এ নাম্বারে কি বলছে দেখেন, দা বিজনেস স্পেশালাইজিং ইন দা রেন্টাল অফ চিলড্রেন্স ফার্নিচার বাই দেয়ার ফার্নিচার ফ্রম ডিস্ট্রিবিউটর আউটসাইড অফ ফ্লোরিডা। মানে ফ্লোরিডার বাহিরের কোনো জায়গায় বাচ্চারা থাকে, সেইখানে আউটসাইডে গিয়া ফার্নিচার ভাড়া দিয়া তাদের জীবিকা নির্বাহ করে। বিষয়টা কিন্তু তা না। বিষয়টা হলো ফ্লোরিডার ভিতরেই থাকতে হবে, ফ্লোরিডার আউটসাইডে যাওয়া যাবে না। ফ্লোরিডার ভিতরে থাকতে হবে, ফ্লোরিডার আউটসাইডে যাওয়া যাবে না। বস ইজ অলওয়েজ রাইট, এটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটির একটা গুরুত্বপূর্ণ কথা। মানে প্রশ্নে যা বলছে তার ভিতরে থাকতে হবে, তার বাইরে যাওয়া যাবে না। তার মানে আমরা ফ্লোরিডার বাইরে যাইতে পারবো না, যা কিছু করার ফ্লোরিডার ভিতরে থেকেই করতে হবে, ঠিক আছে। আচ্ছা এবার তার মানে আমি আসলে এখানে কোনোভাবে অপশন এ কে আনসার হিসাবে নিতে পারছি না, ঠিক আছে। এবার অপশন বি দেখেন কি বলছে, দ্য ফিউ চিলড্রেন হু do not reside in this community all known each other and often make overnight visit to one another house। তার মানে একজন আরেকজনের বাসায় কিছু বাচ্চারা আসে যারা কিনা ওভারনাইট থাকার জন্য আসে। তো এটা আমরা চিন্তা করতে পারি যে যেখানে গ্র্যান্ড চিলড্রেন, যেখানে গ্র্যান্ডফাদার গ্র্যান্ড মাদাররা থাকে, সেখানে গ্র্যান্ড চিলড্রেনের আনাগোনা হইতে পারে। তো ওরা হয়তো 1-2 দিনের জন্য আসে, আইসা থাইকে আবার চলে যায়। তো তার জন্য তো ফার্নিচার কিনা অনেক খরচ, তার চেয়ে বরং ভাড়া নেওয়াটা চলতে পারে, এটা চিন্তা করা যেতে পারে। আসেন আমরা আরো যাই, সামনে কি আছে। সি নাম্বার, মেনি রেসিডেন্টস অফ দিস কমিউনিটি হু মোর ফ্রিকুয়েন্ট প্রিফার রেন্টারিং দেয়ার ফার্নিচার টু বাই ইট আউট, কি বলছে এখানে, আউটার, ওকে আউটরাইট না। আমরা আসলে এটা বলতে পারি না যে কিছু কিছু মেনি রেসিডেন্ট অফ দিস কমিউনিটি, ওই কমিউনিটি কিছু রেসিডেন্টস হু যারা কিনা মোর ফ্রিকোয়েন্টলি, খুব ফ্রিকোয়েন্টলি তারা প্রিফার করে রেন্টিং দেয়ার ফার্নিচার, তাদের ফার্নিচার ভাড়া দেওয়ার ব্যাপারে না। এইটা আসলে আমার ওইটার সাথে যাচ্ছে না কোনোভাবেই। বাচ্চারা নাই, তারপরেও বাচ্চাদের ফার্নিচার প্রচুর ভাড়া চলে, এটি আমাদের ঝামেলা। এটা আমরা সমাধান করতে চাচ্ছি যে এটা কেমন করে সম্ভব, যেখানে বাচ্চা থাকে না সেখানে বাচ্চাদের ফার্নিচার ভাড়া চলে, সেটা কেমন করে সম্ভব। আমরা বিটাকে আপাতত চিন্তা করেছিলাম, এরপরে যে সি পাচ্ছি সেটা হচ্ছে না। আবার ডি যেটা পাচ্ছি সেটা কি বলতেছে যে মেনি রেসিডেন্ট অফ দিস কমিউনিটি মাস্ট প্রোভাইড ফর দ্য নিডস অফ ভিজিটিং গ্র্যান্ড চিলড্রেন সেভারাল উইকস আ উইক। এইটাও কিন্তু আমাদের আনসার হতে পারে। আবার দেখেন কি বলছে, মেনি রেসিডেন্টস অফ দিস কমিউনিটি, ওই কমিউনিটির মেনি রেসিডেন্ট মাস্ট প্রোভাইড ফর দ্য নিডস অফ ভিজিটিং গ্র্যান্ড চিলড্রেন সেভারাল উইক আ ইয়ার। বছরের প্রায় সপ্তাহগুলোতে তাদের বাড়িতে তাদের গ্র্যান্ড চিলড্রেনরা বেড়াতে আসে অল্প সময়ের জন্য, আবার চলে যায়। তার মানে এটা কিন্তু খুব যৌক্তিক একটা আনসার হইতে পারে। কেন? কারণ তারা আসে আবার চলে যায়, আবার ফিরে আসে আবার চলে যায়, তো এমন করে বারবারে আসা যাওয়া করতেছে। তো তাদের থেকে ফার্নিচার কিনতে যে খরচ বেশি হয়, তার চেয়ে বরং ভাড়া নিয়ে আসলে আরো অল্প, যে আসতে 2 দিনের জন্য থাকবে, ফার্নিচার ভাড়া নিয়ে আসলাম, 2 দিন থাকলো, তারা এটা ইউজ করলো, চলে গেলো, আবার দিয়ে দিলাম। এটা হতে পারে আনসার। আচ্ছা তারপরে আসি, চিলড্রেন্স ফার্নিচার, বাচ্চাদের ফার্নিচার অ্যাভেলেবল ফর রেন্টাল ইজ অফ দ্য সেম কোয়ালিটি এজ দ্যাট অ্যাভেলেবল ফর সেলস ইন দ্য স্টোরস। আসলে ওইটা আমাদের সাথে আশেপাশেও নাই, স্টোরে কি ফার্নিচার, এদের যে কোয়ালিটি, এইগুলা নিয়ে আমাদের আসলে কোনো চিন্তাই না। এবার আসেন বি এবং ডি নিয়ে আমাদের চিন্তা করতে হবে। বি বলছে দ্য ফিউ চিলড্রেন হু ডু
recite this community all known each other and often makes overnight visit to one other house. মানে একজনের কিছু কিছু চিলড্রেন আছে যে তারা নাকি একজন আরেকজনের বাসায় প্রায় আসা যাওয়া করে, এই জন্যে ফার্নিচার ভাড়া চলে না। আমরা কিন্তু এর চাইতে ভালো যেটা পাচ্ছি সেটা হচ্ছে অপশন ডি তে। কি বলতেছে? মেনি রেসিডেন্ট অফ দিস কমিউনিটি মাস্ট প্রোভাইড ফর দ্য নিডস অফ ভিজিটিং গ্র্যান্ড চিলড্রেন সেভারাল উইকস অফ আ ইয়ার। তাদের বাসাতে বছরে অধিকাংশ সপ্তাহেই তাদের গ্র্যান্ড চিলড্রেনরা মানে নাতি নাতনিরা এই বেড়াইতে আসে। গ্র্যান্ড চিলড্রেন তারা গ্র্যান্ড মাদারদের সাথে থাকে, তারপরে আবার চলে যায়, আবার আসে, আবার থাকে। তার চেয়ে বরং ফার্নিচার না কিনা, কারণ ফার্নিচারের অনেক দাম, না কিনা আমরা যদি ভাড়া নিয়ে আসি তাহলে আমাদের এইটা আসলে বেশ ভালো পুষায়। ইয়েস, হতে পারে যেখানে গ্র্যান্ড চিলড্রেনরা থাকে না তারপরেও তাদের ফার্নিচার ভাড়া চলে, এত ডিমান্ড, প্রচুর গ্র্যান্ড চিলড্রেন আসে, কারণ প্রচুর গ্র্যান্ডফাদার গ্র্যান্ড মাদাররা ওই কমিউনিটিতে থাকে, তাই প্রচুর ফার্নিচারও ভাড়া চলে। ইয়েস, আপনার কাছে আপাতত দৃষ্টিতে এটা, আপনার কাছে এইগুলোকে বলা হয় প্যারাডক্স টাইপের কোয়েশ্চেন, যে আপাতত দৃষ্টিতে আপনার কাছে এটা ভুল মনে হচ্ছিল বা অসম্ভব মনে হচ্ছিল, কিন্তু এইটা দেখা গেল এমন একটা যুক্তি পাওয়া গেল যে যুক্তি দিয়ে আপাতত মিথ্যা জিনিসটাকে সত্য করে ফেলা যায়, সত্য করে ফেলা গেল, তাই না? এরকম আরো প্রশ্ন হইতে পারে। ধরেন আমি আমার ক্লাসগুলোতে প্রায় একটা কথা বলি, আপনার নিশ্চয়ই বেলি রুট, আমার খুব পাশে বেলি রুট, তো বেলি রুটে বেলি ফুলের গন্ধ পাওয়া যায়। এখন আপনারা এমন একটা যুক্তি দেন যে যুক্তি দিয়ে আপাতত আমার কথাটাকে মিথ্যা মনে হলেও সত্য প্রমাণ করা যেতে পারে। মিথ্যা মনে হচ্ছে না? আচ্ছা, বেলি রুট একটা জায়গার নাম, তাই বলে ওইখানে বেলি ফুলের গন্ধ পাওয়া যাবে? ওইখানে বেলি ফুলের স্মেল পাওয়া যাবে? আবারও চিন্তা করেন, সবাই বলেন তো আনসারটা কি হইতে পারে? আমি বললাম বেলি রুটে বেলি ফুলের স্মেল পাওয়া যায়, এইটা আপাতত আপনার কাছে মিথ্যা মনে হচ্ছে, তাহলে এমন একটা যুক্তি দিয়া এই আপাতত মিথ্যা কথাটাকে সত্য করে ফেলতে হবে। মনে রাখবেন, স্টেটমেন্ট যেটা বলছে, যদি আমি বলি যে সূর্য পশ্চিম দিকে উদিত হয়, তাহলে এইটাই সত্য মেনে নিতে হবে। এখন এই সত্য মাইনা আপনার নিচের অপশনগুলো থেকে আপনার যুক্তি দিয়া এই আপাতত মিথ্যা জিনিসটাকে সত্য প্রমাণ করতে হবে। দ্যাট ইজ কল প্যারাডক্স টাইপের কোয়েশ্চেন। ঠিক আছে, তো বলেন তো দেখি যে কি হইতে পারে? প্রশ্ন বুঝতে বুঝতেই টাইম শেষ হয়ে যাবে। হ্যাঁ, প্রশ্ন বুঝতে বুঝতেই টাইম শেষ হয়ে যাবে। এই জন্যই কিন্তু আমরা এই টাইপের প্রশ্নগুলো কিভাবে খুব দ্রুত আনসার করা যায় তার টেকনিক শিখাবো, বা এই টেকনিকগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিছুটা সময় অন্তত সেভ করতে পারবেন। তার জন্য আমরা কি করেছি, আমরা আপনাদের জন্য 8টা ক্লাসের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি শেষ করে দেওয়ার জন্য আপাতত 15 তারিখ পর্যন্ত যে পরীক্ষাটা, তাকে যাতে আপনি সামাল দিতে পারেন তার জন্য আমরা খুব নামমাত্র মূল্যে আমরা পিডিএফ দিব, নামমাত্র মূল্যে, এবং 8টা ক্লাস প্রোভাইড করব। প্রতিদিন 2টা করে ক্লাসে আমরা ডাবল ক্লাসে এটা শেষ করে দেব। শুধু ক্লাস টাইমটুকু পড়লেই হবে, বাসায় পড়ার দরকার নেই। ঠিক আছে, তো এইটা জাস্ট ওয়ে অফ ক্যালকুলেশনটা শিখে যাবেন, পরীক্ষার হলে আপনি অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। যেখানে আপনি একটাও পারতেন না সেখানে যদি 2-3টা পারেন, খারাপ কি, তাই না? কারণ মনে তো হচ্ছে যে এইরকম কাহিনী পড়ি যদি, তাহলে তো আর পরীক্ষা দিব কখন? হ্যাঁ, বিগত টাইমেও বিভিন্ন টাইমে কিন্তু পরীক্ষা আসছে কোয়েশ্চেন, দেখে নেন। একবার আমি যেটা দেখতে পাচ্ছিলাম যে সেনাবাহিনীর কোনো একটা পরীক্ষায়, মনে হয় আমাদের এইখানে যে অডিট আছে সেনাবাহিনীর, অডিটের কোনো একটা পরীক্ষায়, আপনার ওই পরীক্ষায় মনে হয় 30-40ও পাস ছিল, এরকম কাটমার্ক ছিল যতদূর মনে পড়ে, এইরকম অ্যানালিটিক্যাল ছিল, এই টাইপের পাজল ছিল। ঠিক আছে, এতটুকু বড় বড় পাজলই ছিল, সবাই দেখে অবাক হয়ে গেছিল, কিভাবে কি করব, মানে নামই শুনে নাই, প্রশ্ন কিভাবে সমাধান করতে হয় তার ওয়ে জানি না, তাহলে সেটা কিভাবে অ্যান্সার করা সম্ভব? ঠিক আছে, ওকে। ওই রুটে অনেকগুলো বেলি ফুলের দোকান আছে। ওয়াও, সুন্দর। এই তো, কে সে? রাহুল বাউল, তাই না? ওকে, ফাইন, আপনার যুক্তি হয়ে গেছে ভাই, আপনার যুক্তি পারফেক্ট। হ্যাঁ, ওইখানে অনেকগুলো বেলি ফুলের দোকান আছে, তো কাঁচা বেলি ফুলের দোকান কাঁচা ফ্লেভার ছড়াচ্ছে, আপনি হাইটা হাইটা গেলেন বেলি রুট দিয়া, অবাক লাগবে, কি ব্যাপার, বেলি রুটে বেলি ফুলের গন্ধ পাওয়া যায় কেন? হলো না সত্য? এই তো, এই তো, অনেক বেলি ফ্লাওয়ার বেলি রুটে পাওয়া যায়, তাই বেলি রুট এ বেলি ফুলের স্মেল পাওয়া যায়। এই তো ইব্রাহিম, ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আপনার যুক্তি ওইখানে কি যৌক্তিক, আপনিও ঠিক বলেছেন। ওকে, আচ্ছা, আমাদের আপাতত এই কয়েকটা প্রশ্নই আমরা ক্রিটিক্যাল রিজনিং থেকে আপনাদের দেখাইলাম। আমরা ক্রিটিক্যাল রিজনিং আরো কোয়েশ্চেন দেখাবো। আগামী দিন আমি চেষ্টা করবো আপনাদের ডেটা সাফিসিয়েন্সির একটা কিছু কোয়েশ্চেন আপনাদের সলভ করে দেওয়ার জন্য, যে ডেটা সাফিসিয়েন্সি কিভাবে অ্যান্সার করতে হয়, কারণ আপনারা ম্যাক্সিমামই জানেন না যে ডেটা সাফিসিয়েন্সির কোয়েশ্চেন কিভাবে অ্যান্সার করতে হয়। ডেটা সাফিসিয়েন্সির ক্ষেত্রে কিন্তু আপনার প্রশ্নে কোনো প্রকার অপশন থাকবে না,
কোনো প্রকার অপশন থাকবে না, জাস্ট ওইখানে একটা প্রশ্ন থাকবে, ওই প্রশ্নের আলোকে দুইটা স্টেটমেন্ট থাকবে। ওই দুইটা স্টেটমেন্ট দেখে আপনাকে ডিসাইড করতে হবে আপনি ওএমআর শিটে এ দাগাবেন, না বি দাগাবেন, না সি দাগাবেন, ইত্যাদি ইত্যাদি। তো ওই ধরনের প্রশ্নগুলো কি ধরনের প্রশ্ন হইতে পারে? ধরেন যে এখানে একটা স্টেটমেন্ট থাকবে, ঠিক আছে, এখানে একটা প্রশ্ন থাকবে, ওকে, এখানে একটা প্রশ্ন থাকবে, এই প্রশ্নের আলোকে স্টেটমেন্ট এ স্টেটমেন্ট বি দুইটা স্টেটমেন্ট থাকবে। এখন এ স্টেটমেন্টের যথাযথ, যদি এই প্রশ্নটা আনসার করার মতো যথাযথ ডেটা যদি অপশন এ তে থাকে আর বিতে না থাকে, তাহলে আপনি ওএমআর শিটের এ দাগাবেন। আর এই প্রশ্নটা সমাধান করার যথাযথ ডেটা যদি অপশন বিতে থাকে কিন্তু এতে না থাকে, তাহলে আপনি ওএমআর শিটের বি দাগাবেন। আবার এই প্রশ্নটা আনসার করার জন্য যথাযথ ডেটা এতেও আছে বিতেও আছে, তখন আপনি দুইটাতেই আছে, তখন আপনি কি দাগাবেন? আবার আবার দেখেন, এই প্রশ্নটা সমাধান করার জন্য আমার এতেও যথাযথ ডেটা নাই, বিতেও যথাযথ ডেটা নাই, তখন আমি কিভাবে কি চিন্তা করব? তখন আমি এই দুইটাকে সমন্বয় করব, ওই দুইটাকে সমন্বয় করে তারপরে যদি উত্তর পাই তাহলে কি দাগাবো অপশনে, আর যদি কোনো কিছুই না পাই তাহলে কি দাগাবো? মানে এইটা তো আপনি কখনো অ্যাড্রেস করেনই নাই, যারা ম্যাক্সিমামই আছেন এই ডেটা সাফিসিয়েন্সি টাইপের প্রশ্নগুলো অ্যাড্রেসই করেন নাই। আপনি সেটা পরীক্ষার হলে আনসার করবেন কি? গিয়ে দেখবেন যে কোনো অপশনই নাই, জাস্ট প্রশ্ন আছে আর দুইটা স্টেটমেন্ট। এবার আপনার কি করতে হবে? ওএমআর শিটে দেখাইতে হবে। তো এইরকম আমরা কিছু প্রশ্ন আপনাদের দেখাবো, তারপরে কোডিং ডিকোডিং শিখাবো, মেন্টাল অ্যাবিলিটি কিছু কোয়েশ্চেন থাকবে ওইখানে। তার মানে আমাদের আরো পাজল রয়ে গেল, ম্যাপ পাজল, গ্রুপ পাজল, লিঙ্কিং পাজল, সিকোয়েন্স পাজল, এরকম বিভিন্ন টাইপের পাজল আছে অ্যানালিটিক্যালে। ওই পাজলগুলো আমরা সলভ করাবো যাতে করে আপনারা কিছুটা হইলেও ভালো করতে পারেন। আচ্ছা, তো অনেকক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম, সবাই ভালো থাকবেন। আর আমাদের যে নতুন কোর্সটা শুরু হতে যাচ্ছে, আমাদের এই যে শর্ট কোর্স অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির জন্য, আমরা 8টা ক্লাসের মধ্যে প্রতিদিন 2টা করে ক্লাস নিয়ে আগামী 9 তারিখ থেকে ক্লাস শুরু করব, এবং 15 তারিখের আগেই, দ্যাট মিনস 13 অথবা 14 তারিখ, 13 তারিখের মধ্যে আমরা ক্লাস শেষ করে দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা এই ধরনের প্রশ্ন সম্পর্কে সামান্যটুকু আইডিয়া পান এবং সেই আইডিয়াটা ব্যবহার করে কিছু প্রশ্ন আনসার করে আসতে পারেন। তো তার জন্য কি ট্রিক্স হতে পারে, সেই ট্রিক্সগুলো আমরা বলে রাখবো, যাতে করে কিছু কিছু ওয়ার্ড মিনিং আছে সেগুলো আপনার জানা দরকার। এই অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির জন্য আলাদা কিছু স্পেশাল ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলো লিখে দিব, তার মিনিং কি, কে কি বোঝায়, এগুলো বলে দিব, যাতে করে দ্রুত আনসার করতে পারেন। তো আমাদের পেজে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারেন। আজকে থেকে ভর্তি চলছে। আমরা আশা করি আমরা আপনাদের 9 তারিখ থেকে ক্লাস শুরু করলে মোটামুটি ভালো একটা প্রিপারেশন নিয়ে যেতে পারবেন, যাতে করে আপনার পরীক্ষাটা কি হয়, ভালো হয়। তো সবাই ভালো থাকবেন। আরেকটা বিষয়, আর আপনাদের যদি কারো কোনো রিকোয়েস্ট থাকে যে স্যার আপনি অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির এই টপিকটা আমাদের জন্য কালকে আলোচনা করেন, তাহলে আমি সেটা নিয়েও আসতে পারি। আপনাদের কারো কোনো ধরনের রিকোয়ারমেন্ট আছে কিনা যে অ্যানালিটিক্যাল এই টপিকটা নিয়ে আলোচনা করা, অথবা ধারাবাহিকভাবে টপিকগুলো আলোচনা করার ইত্যাদি আছে কিনা, থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। ওকে, থ্যাংক ইউ বলেছেন, ওয়েলকাম ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, কারণ এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে একদম একদম কোনোভাবেই ভালো লাগে না যে টাইপের প্রশ্নগুলো, সেই টাইপের প্রশ্নগুলো আপনারা সহ্য করার জন্য। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।